নির্জন মাইশার মুখটা আরও কাছাকাছি আনল, মুখশ্রীতে নজর বুলালো নেশাক্ত দৃষ্টিতে। অতঃপর বলল, এবার আমাদের স্বাভাবিক বৈবাহিক জীবন শুরু করা উচিত বলে মনে হয় না তোমার? মাইশা ঘাবড়ে গেল একটু, সরতে চেয়েও পারল না। নির্জন শক্ত করে চেপে ধরে রেখেছে তাকে। মাইশা খানিক কেঁপে উঠে বলল, নির্জন? আমি? নির্জন মাইশার ঘাড়ে মুখ গুজে বলল, বলো। মাইশার হঠাৎ কি হলো, হুট করে জড়িয়ে ধরল নির্জনকে। লজ্জা মিশ্রিত স্বরে বলে ফেলল, আমি আপনাকে হারাতে চাই না। কারণ? কারণ? মাইশা থেমে থেমে বলল, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসা স্বীকারোক্তি শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হলো নির্জন। পর মুহূর্তে মাইশাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল নিজের সাথে। উত্তর দিল, আমিও। সূর্যের নরম রোদ জানান দিচ্ছে নতুন সকালের আগমন। অফিস থাকায় সকাল সকাল উঠেছে সাইমন। তবে প্রতিদিন রাইসা তার আগে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে রাখে। আজ প্রথমবার রুটিনের বাইরে গিয়ে বেশি সময় ঘুমাচ্ছে রাইসা। ওঠার নামই নেই। সাইমন ফ্রেশ হয়ে বেরিয়ে দেখল রাইসা ঘুম থেকে ওঠেনি। তখনই বাধ্য হয়ে ডাকতে হলো তাকে, রাইসা, উঠবে না তুমি? আমার অফিসে যেতে লেট হচ্ছে, নাস্তা দাও আমাকে। রাইসা ঘুম থেকে উঠেও যেন উঠল না। চোখ বুজেই সূচক শব্দ করে বলল, উফ, তোমার কাজ করে দেওয়ার জন্য সকাল সকাল উঠে বসে থাকতে পারবো না আমি, বাইরে থেকে খেয়ে নিও। সাইমন অবাক হয়ে বলল, বাইরে থেকে খাবো? হ্যাঁ, আশেপাশে তো হোটেলের অভাব নেই, কোনো একটা থেকে খেয়ে নিলেই হয়। শুধু শুধু আমার ঘুম নষ্ট, এখন সরো তো এখান থেকে, বলেই উল্টাপাশ ফিরে নিদ্রায় ডুবল রাইসা। সাইমন কিছু বলতে চেয়েও পারল না। রাইসার এক একটা আচরণ সে হজম করতে পারছে না। গতকাল থেকেই তার আচরণে চূড়ান্ত অতিষ্ঠ হলেও মুখ ফুঁড়ে শব্দ বের হচ্ছে না। সাইমন উঠে গেল বিছানার পাশে থেকে। অফিসে যাওয়ার জন্য রেডি হতে হতে ভাবল, দুদিন যাবত একটু বেশি উঠছে, কটা দিন দেখি ওর নাটক কত দূর যায়, এরপর ডোজ দেব। রাইসা বিছানায় শুয়ে রইল সাইমন বের হওয়া পর্যন্ত। ঘুম থেকে উঠল সাইমন বাসা থেকে বের হওয়ার 10 মিনিট পর। এরপর কিচেনে ঢুকে ফিয়াকে বলল, গুড মর্নিং, কি করছো? ফিয়া স্মিত হেসে বলল, গুড মর্নিং। আজ যে ভাইয়া বের হওয়ার আগে উঠলেই না? মন চাইল না? যে আমার চিন্তা করে না, আমি তার চিন্তা কেন করতে যাব? ফিহা যুক্তি মেনে নিয়ে বলল, তাও ঠিক, আচ্ছা বাদ দাও, মুখ ধুয়েছ, নাস্তা দেব। নির্জন রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য, কিন্তু মাইশা ঢিলামো করছে। ওর একদমই ইচ্ছে নেই আজ ভার্সিটি যাওয়ার, তাই চুপচাপ বসে তাকিয়ে আছে নির্জনের দিকে। নির্জন ঝট করে ঘুরে চাইতেই থতমত খেল মাইশা। চোখ নামিয়ে নিতেই নির্জন জিজ্ঞেস করলো, এভাবে হা হয়ে তাকিয়ে দেখছো কি? হ্যাঁ। মাইশা মিনমিনিয়ে উত্তর দিল, কই কিছু না তো। তা রেডি হচ্ছে না কেন? ভার্সিটি যাবে না? মাইশা মুখটা গোমরা করে বলল, যেতে একটু ইচ্ছে করছে না, বিশ্বাস করুন। আর জোর করে আমাকে ভার্সিটি নিয়ে গেলে কি হবে জানেন? শুধু শুধু আপনার খাটুনি হবে, আমার পড়াশোনাও হবে না, এবং সবশেষে ফলাফল শূন্য। তাই আপনার উচিত আমাকে জোর না করা। নির্জন ভুরুকুসকে বলল, বাহানাবাজি তো ভালোই শিখেছ। মাইশা উৎফুল্ল ভঙ্গিমায় বলল, এসব আমি আগে থেকেই পারি, নতুন করে শেখার প্রয়োজন নেই, বুঝলেন? এতদিন শুধু সাহসের অভাবে আপনার সামনে প্রকাশ করিনি, আর এখন সাহস বেড়ে গেছে তোমার। হ্যাঁ, আপনি সাহস দিচ্ছেন, আর আমিও মনমতো চলছি। নির্জন দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে ভার্সিটি যাবে না তুমি? মাইশা অনুনয় সুরে বলল, শুধু আজকের জন্য, আগামীকাল থেকে যাব, প্রমিস। পরশুও যাবে? হ্যাঁ হ্যাঁ যাব। পরশু তুমি ভার্সিটি গেলে আমি কি একা হানিমুনে যাব? মাইশা থতমত খেয়ে বলল, ও তাই তো, পরশু তো আমরা ঘুরতে যাব। আচ্ছা তাহলে কালকেও ভার্সিটি যাওয়া ক্যান্সেল, আজকে সব গুছিয়ে রাখবো, কালকে সকালে আম্মুর সাথে দেখা করতে যাব, বিকেলে রাইসা আপুর সাথে একটু দেখা করে আসব, পরদিন সকালে সেন্ট মার্টিন। প্ল্যানিং ডান। এবার আর ভার্সিটি করবেন না তো? বউকে ঘুরতে নিয়ে যাওয়ার আগেও পড়াশোনা নিয়ে ঘ্যান ঘ্যান করা আইন বহির্ভূত কাজ, জানেন না?
নির্জন প্রত্যুত্তরে বলল, সব আইন তো তুমি নিজে আবিষ্কার করো, তাই না? এসব তো আমার আগে থেকেই জানার কথা না, তুমি বললেই জানতে পারি। আচ্ছা, যেটা জানবেন সেটা মনে রাখবেন, ভবিষ্যতে কাজে লাগবে। যেমন আপনার ইচ্ছা মহারানী। কথা হয়তো এখানেই শেষ হতো, কিন্তু হঠাৎ কিছু একটা মনে পড়ে মাইশা আবারও ডাকলো নির্জনকে। শুনুন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। নির্জন আয়নার দিকে ফিরেছিল টাই ঠিক করতে। মাইশার ডাকে আবারও ঘুরতে হলো তাকে। এক ভ্রু উঁচিয়ে বলল, সিরিয়াসলি একটা কথা জিজ্ঞেস করবে তুমি? একটা কথা বলে দিনে যে কয়টা কথা জিজ্ঞেস করো তার হিসেব বোধহয় তোমার নিজেরই নেই। মাইশা হাত উঁচিয়ে মাছি তাড়ানোর ভঙ্গিতে বলল, এরপর বলবো, একটা হোক 100টা হোক, তাতে আমার কি? আপনি আর কখনো বিরক্ত হন না। আচ্ছা বলো, কি জানতে চাও? মাইশা নির্জনকে হাতের ইশারায় কাছে ডাকলো। নির্জন আসলো। মাইশা আবারও ইশারায় খাটে তার পাশে বসতে বলল। নির্জন বসলো, অতঃপর শুধালো, হ্যাঁ এবার বলো। মাইশা মুচকি হেসে বলল, তেমন কিছু না, আমি তো শুধু আমার আঙ্গুলের ইশারায় ক্ষমতায় দেখছিলাম ইশারা, বলেই লাফিয়ে উঠে যেতে লাগলো। নির্জন বিস্মিত হলেও সামলে ফেলল তৎক্ষণাৎ। মাইশা পালানোর আগেই তার হাত ধরে ফেলল, একটানে নিয়ে আসলো নিজের কাছে। কোলে বসিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। মাইশা ছটফটিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই বলল, আমাকে নিজের ইশারায় নাচাতে চাইছো? নাচালাম আর কই, কিছু করার আগেই তো আমার চালাকি ধরে ফেলেন। উফ, এমনভাবে ধরেছেন কেন? হাড্ডি গুড্ডি সব ভেঙে গেল রে আমার। হাড্ডি ভাঙলে সেটা আমার দোষ না, তুমি বেশি নরম। মাইশা নড়াচড়া বন্ধ করে জমে গেল যেন, চোখ পিটপিট করলো খানিক। এরপর সলজ্জে বলল, আপনি দিন দিন একটু বেশি নির্লজ্জ হয়ে যাচ্ছেন না? কথা ঘুরাচ্ছ মাইশা, যেটা বলতে চাচ্ছিলে সেটা কিন্তু বললে না। মাইশা প্রত্যুত্তরে বলল, ছাড়ুন তো আমায়, দম বন্ধ হয়ে আসছে আমার। এভাবে বসে কথা বলা যায়? নির্জন ছেড়ে দিল মাইশাকে। তৎক্ষণাৎ সরে বসল সে। মাইশা লম্বা শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করে বলল, শুরু করি তাহলে। এতটুকু বলে একবার ঘড়ির দিকে তাকালো। সময় দেখামাত্র বলল, কিন্তু আপনার তো অফিসে যেতে দেরি হয়ে যাবে, ওটার চিন্তা তোমায় করতে হবে না, তুমি বলো। আচ্ছা বলি তাহলে, আপনি কাল আপুকে কি বললেন? আপু ছেড়ে দিলে সাইমন ভাই আরেকটা বিয়ে করতে পারেন, সেটা আপনি নিশ্চিতভাবে বললেন কিভাবে? নির্জনের মুখশ্রী গম্ভীর হয়ে উঠল। সময় নিল, উত্তর দিল, যেন কথাগুলো সাজিয়ে নিল মনে মনে। এরপরই মুখ খুলল। সাইমনের পরিবার রাইসার ব্যাপারে কিছুই জানে না, তাই তারা সাইমনকে বিয়ে দিতে চাচ্ছে। আমি যেদিন সাইমনের সাথে দেখা করি ওই দিন সাইমন বন্ধুদের সাথে এই টপিকে কথা বলছিল। মাইশা চমকালো, তবুও খানিক সান্ত্বনা পেতেই বলল, আরে বললেই হলো নাকি? পরিবার চাইলে কি বিয়ে করে নিবে? মানা করে দিবে না? সেটাই তো করেনি সাইমন, নীরবে সম্মতি দিয়েছে পরিবারের সিদ্ধান্তে। এর ভবিষ্যৎটা আন্দাজ করতে পারছো তুমি? মাইশা তাও মানতে নারাজ, বলল, ওনার তো বিয়ে হয়ে গেছে আপুর সাথে, আর একটা বিয়ে করবে কেন আর কিভাবে? নির্জন নিঃশব্দে হাসলো, উত্তরে জানালো, একজনকে ভালোবেসে সংসার করে গোটা জীবন কাটানোর মধ্যে শুদ্ধ পুরুষ সবাই হয় না। যদি এমন হতোই তবে দেশে বিচ্ছেদ, বহু বিবাহ, নারী নির্যাতন বলে কোনো শব্দ থাকতো না। মাইশা মানতে বাধ্য হলো নির্জনের যুক্তি। বোনের চিন্তায় মুখখানা শুকিয়ে একটুখানি হয়ে গেল তার। কাঁদো কাঁদো হয়ে বলল, যদি উনি সত্যিই পরিবারের পছন্দে আরেকটা বিয়ে করে তাহলে আপুর কি হবে? আপুর তো পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে। কি হবে সেটা তো আমিও জানি না, আমরা কেবল ওদের সংসারটা বাঁচানোর চেষ্টা করতে পারি। যদি সাইমন নিজের ভুল বুঝে তো। মাইশা কিছু একটা বলতে মুখ খুলেছিল সবে, তখনই দরজায় কড়া নাড়লেন নাজিয়া। দরজা খোলা থাকার পরেও ছেলে ও ছেলের বউয়ের প্রাইভেসি নষ্ট করে ভেতরে ঢুকলেন না, বাইরে থেকে বললেন, হলো তোদের, অফিস আর ভার্সিটি যাবি না নাকি? নির্জন ভেতর থেকে জবাব দিল, আসছি মা। আচ্ছা, আমি নাস্তা দিচ্ছি। তিনি চলে যেতে মাইশা বলল, চলুন নিচে যাই, আপনার দেরি করিয়ে ফেললাম আপনাকে আমি। হ্যাঁ, অনেক সময় লস করিয়েছ। ডক্টর হলে 10 প্রত্যেক মিনিটের জন্য 1000 টাকা করে নিতাম। মাইশা গাল ফুলিয়ে বলল, সে তো আমি আগেই বলেছিলাম। সায়েন্সে পড়ে লাভটা কি হলো যদি ডক্টরই না হতে পারলেন? নির্ঘাত আপনার রেজাল্টটা ভালো ছিল না।
তুমি আমার রেজাল্ট নিয়ে সন্দেহ করছো? মাইশা জোর গলায় উত্তর দিল, অবশ্যই। আপনার রেজাল্ট ভালো ছিল না দেখেই বাসর রাতেই আমার রেজাল্ট জিজ্ঞেস করেছেন। তুমি আর তোমার যুক্তি দুটোই তালছাড়া। নির্জন একাই গিয়েছে আজ। মাইশা বাড়িতে ছিল, শাশুড়ির সাথে মিলে রান্নাও করেছে। অবসর পেয়েছে গিয়ে দুপুরের পর। খাওয়া দাওয়ার পর নিজের রুমে বসে বসে কাপড় গোছাচ্ছে নিজেদের যাওয়ার জন্য। ব্যাগে কাপড় ভরতে ভরতে কল এলো মাইশার ফোনে। ফোন তুলতেই দেখলো রাইসার নামটা, সঙ্গে সঙ্গে রিসিভ করে বলল, হাই আপু, কি অবস্থা, কেমন আছো? তোমার হাতের ব্যান্ডেজ খুলছো? ঔষধ খেয়েছিলে ঠিকঠাক? রাইসা স্মিত হেসে বলল, আরে বাবা, আস্তে আস্তে, একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দেব আমি? একটা একটা করে সবগুলোর উত্তর দেবে। আচ্ছা তাহলে বলি, আমি সুস্থ আছি, ভালো আছি, হাতের ব্যান্ডেজও খুলেছি, ঔষধও খাচ্ছি ঠিকঠাক। এবার নিজের খবর বল, কি করছিস? মাইশা লাজুক হাসলো, ইতস্তত করে বলল, আমরা পরশু সেন্ট মার্টিন যাব আপু, সেটারই গোছগাছ করছি। রাইসা খুশি হয়ে বলল, বাহ, ভালো তো, তুই আর নির্জন ভাইয়া যাচ্ছিস, তার মানে হানিমুন? মাইশা লজ্জা পেল, বলল, এটা বাদ দাও, তুমি নিজের খবর বলো। সাইমন ভাইয়া ঠিক আছে? রাইসার হাসি কমলো। প্রস্তুতি নিয়ে একে একে বর্ণনা করতে শুরু করলো গত দিনের ঘটনা। বলতে বলতে বেরিয়েছিল ফ্রিজ থেকে পানির বোতল নিতে, তখনই চোখে পড়ল ফিহার। আলাপের ফাঁকে দুবার মাইশু উচ্চারণ করায় তার বুঝতে বাকি রইল না রাইসা তার ছোট বোনের সাথে কথা বলছে। এদিকে নাজিয়াও এসেছিলেন মাইশার রুমে। প্রতিদিন মাইশা এই সময়টা নাজিয়ার সাথেই কাটায়, আর কাজ থাকায় রুমে এসেছিল। অতঃপর নাজিয়া নিজে এসেছেন ছেলের বউয়ের গোছগাছে সাহায্য করতে। দরজা খুলে রুমে ঢুকবেন কেবল, তখনই মাইশার কণ্ঠে শুনতে পেলেন, যা করেছো ভালো করেছো আপু, দেখো না শুধু উনি কত দূর যায়, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতেই হয়, এটা নিয়ে তুমি টেনশন নিও না তো। ভয়াবহ চমক লাগলো নাজিয়ার। স্তব্ধ হয়ে ভাবতে বসলেন, আপু ডাকছে, তার মানে মাইশা রাইসার সাথে কথা বলছে, ওদের যোগাযোগ আছে কিভাবে, কি করে এসব? কৌতূহল দমাতে না পেরে দরজায় নক করলেন তিনি। মাইশার কথার জোর কমে এলো তৎক্ষণাৎ, বলল, কেউ এসেছে বোধহয়, আমি পরে কথা বলি আপু। কল কেটে ফোনটা পাশে রাখতেই ভিতরে ঢুকলেন নাজিয়া। জোরপূর্বক একটা হাসি টেনে এসে বসলেন বিছানায়। নরম সুরে বললেন, ভাবলাম একা একা সব গোছাচ্ছ, আমিও না হয় গিয়ে সাহায্য করে আসি। মাইশা আন্তরিক হেসে বলল, আপনার কষ্ট করা লাগবে না, কয়েকটা কাপড় গোছানো কি আর এমন ব্যাপার, আমি করে নিতে পারবো। নাজিয়া কণ্ঠস্বর যথাসম্ভব কোমল করে বললেন, মাইশা, একটা কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি বলবে? মাইশার হাসি কমলো, বিভ্রান্ত হয়ে সম্মতি দিল, জি মা, বলুন। হ্যাঁ জানি এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু না জিজ্ঞেস করে পারছি না। তুমি কার সাথে ফোনে কথা বলছিলে? মাইশার মুখখানা ফ্যাকাশে হয়ে গেল, টেনশনে বুক ধুকপুক শুরু করলো, আমতা আমতা করতে তারপর বলল, আমি তো ভদ্র মহিলার চিল চক্ষুর সামনে পড়ে মিথ্যা বলতে হিমশিম খাচ্ছিল মাইশা। আবার রাইসার নামটাও বলতে পারছিল না। তাকে আশ্বাস দিয়ে নাজিয়া বললেন, তুমি নির্দ্বিধায় বলতে পারো, কোনোভাবে রাইসা নয় তো? মাইশা এবারও উত্তর দিতে পারল না। নাজিয়া হতাশে বললেন, আচ্ছা বলতে না চাইলে থাক, আমি তো শুধু একটু নিশ্চিত হতে চাইছিলাম। মাইশা তস্ত্র মাথা নেড়ে বলল, না মা, আসলে তেমন কোনো ব্যাপার নেই। নাজিয়া হাত রাখলেন মাইশার মাথায়, হাত বুলিয়ে বললেন, দেখো মাইশা, তোমাদের ছোটবেলা থেকেই তোমাদেরকে দেখেছি, চিনেছি, আদর করি ভীষণ। সেখানে রাইসা হুট করে হারিয়ে যাওয়াতে একটু টেনশন হওয়া স্বাভাবিক নয়। শুধু আমার কথা বলছি না, তোমার বাবা মাও নিশ্চিত ওর কথা ভেবে দুশ্চিন্তায় থাকে। রাইসা একটা অন্যায় করেছে, যার কারণে সবাই ওর ওপর রেগে গিয়েছিল, ওর খোঁজটা অবধি নেয়নি, তাই বলে কি ভুলে গেছে? সেদিনকার পরিস্থিতির কথা ভেবে মাইশার কান্না পেল খুব। সে সচক্ষে দেখেছিল রাইসার পালানোতে তার বাবা কতখানি রেগে গিয়েছিলেন। বলেও দিয়েছেন এই মেয়েকে তিনি আর পরিচয় দিবেন না। এখন যদি জানতে পারে রাইসা এত ঝামেলায় আছে, তখনও কি তার বাবা রাইসার ওপর রাগ করে থাকতে পারবে, নাকি আর একবার জায়গা দেবে মেয়েকে? চোখে টলটলে পানি নিয়ে মাইশা বলল, বাবা, আপুর কথা শুনতেই পারে না এখন। আমি জানি মা বাবা আপুকে ভুলবে না, ভুলতে পারে না, কিন্তু রাগ আর ঘৃণা সেটা যে অনেক বেশি জমে গেছে, এগুলো ভুলতে পারবে বাবা?
নাজিয়া উত্তর দিলেন না, পাল্টা প্রশ্ন করলেন, রাইসা কেমন আছে? মাইশা বলতে পারল না। রাইসা নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। কোনো এক অজ্ঞাত কারণে কথাটা চেপে রইল ভেতরে। চোখের পানি মুছে বলল, ভালো। আপু ভালো আছে? নাজিয়া অল্প হেসে বললেন, থাকুক, ও ভালো থাকুক, সুখে থাকুক। মেয়েদের ভালো থাকা অতীত, বাবা মার বড় আশা করা। মেয়েদের ভালো থাকা ব্যতীত মা বাবার বড় আশা করা কী বা হতে পারে? ও সুখে থাকলেই তোমার মা বাবা খুশি, আমরাও খুশি। মাইশার খুব করে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করলো, আমার বোন ভালো নেই, তবে তা সম্ভব নয়। শুধু মাথা নাড়ল। নাজিয়া আবারও বললেন, তবে একটাই অনুরোধ তোমাদের কাছে, আমাদের না জেনে এমন কিছু করো না যাতে পরে আফসোস করতে হয়। সারাটা দিন মাইশা নির্জনের জন্য অস্থির হয়ে অপেক্ষা করল। নির্জন বাসায় ঢোকার ঘণ্টাখানেক আগে থেকে অস্থিরতায় পায়চারি শুরু করলো। নির্জন যখন রুমে ঢুকলো তখন দেখলো মাইশা রুমের এ মাথা থেকে ও মাথা হাঁটাহাঁটি করছে। তার অবস্থা দেখে নির্জন শুধালো, কি হয়েছে তোমার? ঘরের মধ্যে ইঁদুরের মতো ছোটাছুটি করছো কেন? মাইশা ঠান্ডা মেজাজ খেপে গেল মুহূর্তেই। কটমট করে বলল, আমি ইঁদুর হলে আপনি বিড়াল। না না, বিড়াল তো অনেক ছোটোখাটো নিরীহ প্রাণী। আপনার তো লম্বা চওড়া না, আপনি হলেন সিংহ। নির্জন সামনে এগোতে শুরু করলো। তখন মাইশার কাছে একদমই সুবিধাজনক লাগলো না এই আচরণ। পিছাতে শুরু করেছে সে নিজেও। এক পর্যায়ে ধাক্কা লাগলো টেবিলে। নির্জন ঠিক ওর মুখোমুখি এসে দাঁড়াতেই ইতস্তত করে বলল, কি করছেন? অফিসে কি কাজের প্রেশার বেশি ছিল? টায়ার্ড বেশি? নির্জন উত্তর দিল না। মুখখানা নামিয়ে চুমু খেলো মাইশার গালে। একটু স্পর্শেই নিজেকে গুলিয়ে ফেলল মাইশা। নির্জন পূর্বের প্রসঙ্গ অনুসরণ করে বলল, সিংহের থাবার নিচে ইঁদুর পড়লে তার কি অবস্থা হয় জানো তো? মাইশা ঘাবড়ে গিয়ে ধাক্কা দিয়ে সরালো নির্জনকে। নির্জন এক মুহূর্তে ভাবভঙ্গি পরিবর্তন করে এমন ভান ধরল যেন সে কিছুই করেনি। যথার্থ দূরত্ব থেকে প্রশ্ন করলো, হ্যাঁ কিছু বলবে তুমি? মাইশা লম্বা লম্বা শ্বাস নিয়ে ধাতস্থ হলো। ফ্লোরে তাকে এলোমেলো পল্লব ঝাপটে বলল, কি যেন বলতে চাচ্ছিলাম, ভুলে গেছি। নির্জন ভুরু কুচকে বলল, ভুলে গেছো তো কি করব? আপনি এভাবে হঠাৎ করে কাছে আসলে সব উলট পালট হয়ে যায়, এটা আমার দোষ? নির্জন কপালে হাত ঘষল। চিন্তিত হওয়ার ভান ধরে বলল, ভয়ঙ্কর ব্যাপার, পানি খাও, শান্ত হয়ে বসো, মনে পড়ে যাবে। মাইশা খাটে বসতে নির্জন নিজে থেকে পানির গ্লাস এনে দিল মাইশাকে। মাইশা সেটা নিয়ে এক চুমুক দিয়েছে কেবল, তখনই পুনরায় শুরু। নির্জন, সিংহর সামনে যদি ইঁদুর এমন নেতিয়ে যায় তাহলে থাবার নিচে পড়লে কি অবস্থা হবে তা ভেবে দুশ্চিন্তায় পড়ে যাচ্ছি মাইশা। মাইশার পানিটুকু আটকে রইল মুখে। কণ্ঠনালী বেয়ে নামার মতো দুঃসাধ্য কাজটা হচ্ছে না। নির্জন কি বলতে চেয়েছে সেটা মাইশার কাছে স্পষ্ট। বেচারি কথাটা হজম করতে পারছে না, আবার গুছিয়ে নির্জনকে কিছু বলতেও পারছে না। তবদা লেগে বসে আছে। শিহরণে গা কাটা দিচ্ছে তার। মুহূর্তের মাঝে তার সচেতন মস্তিষ্ক জানান দিল নির্জনের সামনে থেকে পালাতে। যেই ভাবা সেই কাজ। মুখে থাকা পানিটুকু কোনো মতে গিলেই উঠে দাঁড়ালো মাইশা। বলল, আপনার মাথা ঠিক নেই, ফ্রেশ হন গিয়ে। সিরিয়াস কথা মনে পড়লে পরে বলবো আপনাকে। হেমন্ত মৌসুম জানান দিচ্ছে নিজের আগমনী বার্তা। শীতলতার সাথে সাথে মেঘের আনাগোনাও দেখা যাচ্ছে আকাশে। হিমেল হাওয়া বইছে বাইরে, বৃষ্টি আসি আসি করছে। যে কোনো সময় ঝমঝমিয়ে নেমে পড়বে ধরণীর বুকে। আকাশে তারার দেখা নেই, চাঁদ লুকিয়েছে মেঘের আড়ালে। অদ্ভুত নীরবতা পরিবেশ। খানিক বাদে বাদেই বিদ্যুৎ চমকানোর শব্দে ভেঙে দিচ্ছে সে নীরবতা। সময় রাত্রি 11টা। শাশুড়ি রুমে যাওয়ার পরই নিজের রুমে আসলো মাইশা। নির্জন তখন খাটে বসে ল্যাপটপে কিছু একটা করছে। দেখা মাত্র গাল ফোলালো মাইশা। লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে চলে এলো বিছানে। বলল, অনুগ্রহ করে আপনার প্রথম বউকে রেখে এই বউকে সময় দিন। নির্জন থমকালো। পর মুহূর্তে অদ্ভুত দৃষ্টিতে তাকালো মাইশার দিকে। থমথমে স্বরে বলল, প্রথম দ্বিতীয় বলে কোনো কথা নেই, আমার বউ একটাই। মাইশা চুপ করে রইল। নির্জন 2 মিনিট সময় নিয়ে অফ করলো ল্যাপটপ। টেবিলের সাইডে রেখে ঘুরে বসলো মাইশার দিকে। অতঃপর জানতে চাইল, হ্যাঁ বলো।
মাইশা এক পলক জানালার দিকে তাকালো। বাইরের আবহাওয়া দেখে নিজেকে দমাতে না পেরে বলল, এসিটা অফ করে জানালাটা খুলে দেই, কি সুন্দর ঠান্ডা বাতাস বাইরে, আবার এসির হাওয়ার থেকে বাইরের হাওয়া বেশি ভালো লাগে। নির্জন অনুমতি দিল। মাইশার সাথে সাথে এসিটা অফ করে দিয়ে জানালা খুলে আসলো। অমনি যেন ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। ঝিরিঝিরি বৃষ্টির সাথে শরীরের কাটা দেওয়ার মতো ঠান্ডা বাতাস, শীতলতায় পূর্ণ হলো রুমটা। মাইশা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল একটু। জানালা খুলে রাখা উচিত কি অনুচিত, এই ভাবনার দোলাচলে হাবুডুবু খাওয়ার মাঝে নির্জন ডাকল, জানালা খুলে কি ওখানে দাঁড়িয়ে থাকবে, ঘুমাবে না? বিপরীতে মাইশা ইতস্তত করে চাইল, জানালো বৃষ্টি শুরু হয়েছে, একটু পর জোরে নামলে তো রুমে পানির ঝাপটা ঢুকবে, এজন্য ভাবছি খোলা রাখবো কি না। নির্জন প্রত্যুত্তরে বলল, খুলছ যখন আপাতত খোলাই থাক, পরে জোরে বৃষ্টি নামলে বন্ধ করা যাবে। আস্থা বলে মাইশা ফিরে এলো বিছানায়। ঠান্ডায় কাঁথা টেনে নিল গায়ে, বালিশে কুনুই ভাঁজ রেখে আধশোয়া হলো বিছানায়। বলতে শুরু করলো, গুরুত্বপূর্ণ কথা বলার ছিল আপনাকে। নির্জন নিজের জায়গা ছেড়ে মাইশার দিকে এগিয়ে এলো, গভীর স্বরে বলল, আই থিঙ্ক আমার কথাটা বেশি ইম্পর্ট্যান্ট। সে সময়ের ঘটনার পুনরাবৃত্তিতে মাইশা ঘাবড়ে গেল আবারও। পিছিয়ে যাওয়ার চেষ্টা করে লাভ নেই, বিছানা থেকে পড়ে যেতে হবে। অগত্যা জোরপূর্বক সামলালো নিজেকে। নির্জন কাছাকাছি আসতেই তার বুকে হাত রেখে দূরে ঠেলল। মনের মধ্যে ভয় নিয়েও উপরে খুব সাহস করে বলল, আমার কথাটা গুরুত্বপূর্ণ, তাই আমি আগে বলবো, এতক্ষণ দূরত্ব বজায় রাখুন। নির্জন বিরক্ত হলো একটু। কতদিনই বা এভাবে দূরে দূরে থাকা যায়, কিন্তু তার বেলাতে বারবার আটকাতে হচ্ছে। না পেরে নির্জন মাইশার মুখের ওপর বলে দিল, আমি কাছে আসলেই দুনিয়াদারির সব গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে যায় তোমার। মাইশা হতভম্ব হলো, ভুরু কুঁচকে বলল, উল্টো কথা বললেন, বরং এটা বলুন, আমি কিছু বলতে গেলে আপনার রোম্যান্স মনে পড়ে? তোমার অসময়ে গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে? একদম না, আপনারই অসময়ে প্রেম উথলে আসে। দেখো মাইশা, দেখুন নির্জন, দেখাও, দেখতে চাচ্ছি। মাইশা পরিপূর্ণ হতবিহ্বল হয়ে পড়ল এ কথায়, রীতিমতো আটকে উঠে বলল, সি, কিসব বলছেন? নির্জন কপালে ভাঁজ ফেলে বলল, নিজে বললে দোষ নেই, আমি বললেই সব দোষ। মাইশা থতমত খেল। ওই সময়ের মতো এবারও ভুলে গেল সে নির্জনকে কি বলতে চাচ্ছিল। কথা হারিয়ে বোকার মতো তাকিয়ে রইল। এমন সময় নির্জন তাকে দ্বিতীয় দফায় বিস্মিত করে বলল, তুমি গুরুত্বপূর্ণ কিছু বলতে চাচ্ছিলে, আমি ভেবেছি হয়তো ওই রিলেটেড কিছু দেখাতে চাচ্ছ। আমি সেটাই শোনার আর দেখার কথা বলেছি, আর তুমি কি বুঝে বসে আছো? মাইশা অধরদয় হা হয়ে গেল। অদৃশ্য হাতে কপাল চাপড়ালো নিজেরই, নিজেকে নিজে শাসালো। সি মাইশা, সি, কিসব ভাবতে বসেছিলাম আমি। এমন মাইন্ড রাখার জন্য সমুদ্রে গিয়ে ডুবে মারা উচিত। নির্জন তখনও ভুরু কুঁচকে তাকিয়ে আছে মাইশার দিকে। তবে মাইশা তাকাতে পারছে না, মাথা নিচু করে ভাবছে কিছু একটা। তাকে নিশ্চুপ দেখে নির্জন বলল, কি হলো, কি জানাতে চাও আমায়, বলো সেটা। মাইশা ধাতস্থ হয়ে মাথা তুলল, ঢোক গিলে বলতে শুরু করলো, আসলে আজকে একটা অঘটন ঘটে গেছে। নির্জন নির্বিঘ্নে বলল, আচ্ছা কি কাজ বাড়িয়েছে বলে ফেলো। মাইশা কটমট করে বলল, এই, আপনার কি মনে হয় আমি সারাদিন একটা কাজ বাড়াতেই থাকি? আচ্ছা কাজ বাড়াওনি, তাহলে অঘটন কি ঘটিয়েছ? মাইশা মুখখানা অন্যদিকে ঘুরিয়ে বলল, দুপুরবেলা রাইসা আপুর সাথে কথা বলছিলাম, ওই সময় মা শুনে ফেলেছে। এরপর জিজ্ঞাসাবাদও করেছে আমাকে, যদিও আমি স্বীকার করতে চাইনি, কিন্তু মা বুঝে গেছে। আমাকে জিজ্ঞেসও করেছে রাইসা আপু কেমন আছে। বলতে গিয়ে আর চোখে কবার তাকালো মাইশা। কথা শেষ করেও যেন তাকানোর সাহস পাচ্ছিল না। নির্জন পুরোটা শুনে বলল, এই কথা এতক্ষণে বলছো তুমি আমাকে? মাইশা বিপরীতে মেকি রাগ দেখে বলল, তা আপনি আমাকে আগে বলতে দিলেন কই? বলতে গেলেই তো আর আমি সব গুলিয়ে ফেলি। বলে আবারও চোখ সরিয়ে নিল মাইশা। নির্জন হাতে কপাল ঘষে বলল, আম্মু কি ভাবলো কে জানে। আবার এই কথা তোমার বাসা অব্দি পৌঁছে গেলেই তো সমস্যা। সবাই আমাদের উপর হামলা করে রাইসের ঠিকানা নেওয়ার জন্য করবে।
এরপর লাগবে একটা ভেজাল। মাইশা অপরাধীর ন্যায় মুখ করে বলল, আমার কি দোষ? আমি তো বলতে চাইনি, মা আগেই বুঝে গেছে। নির্জন ঠান্ডা মাথায় বলল, আমি তোমাকে দোষ দিচ্ছি না মাইশা, শুধু ভাবছি এরপর কি হবে। মাইশা এবার নিজে এগিয়ে এলো নির্জনের দিকে। নির্জনের বুকে মাথা রেখে স্বস্তি খুঁজল। নরম সুরে বলল, আমারও টেনশন হচ্ছে, আপুর কি হবে? মা বাবা জানলে কি হবে? বাবা রাইসা আপুকে মেনে নেবে কি না, কত কিছু ঘুরপাক খাচ্ছে মাথায়। নির্জন মাইশাকে এক হাতে আগলে রেখে অন্য হাতে বালিশগুলো ঠিক করলো। কাজটা করার ফাঁকি বলল, এগুলো নিয়ে টেনশন নিও না মাইশা, আমার বিশ্বাস আঙ্কেল রাইসাকে মেনে নিবে, শুধু একটু সময় লাগবে। রাইসা মাথা তুলতে নির্জন বিছানায় নিজের জায়গায় শুয়ে পড়ল। এরপর হাত বাড়িয়ে যেন আমন্ত্রণ জানালো মাইশাকে। দুজনের গায়ে কাঁথা টেনে নিয়ে মাইশা গ্রহণ করলো সে আমন্ত্রণ। নির্জনের বুকে মাথা রেখে বলল, যতই ভাবি টেনশন করব না, তাও রাইসা আপুকে নিয়ে একটু টেনশন হয়। নির্জনের হাত পৌঁছালো মাইশার চুলে, এলোমেলো নাড়াচাড়া চলল সেথায়। বলল, আমার বুকে সে অন্য করে কথা ভাবাটা অনুচিত হচ্ছে, শুধু আপনার কথাই ভাবা উচিত। অবশ্যই। মাইশা উত্তর দিল না, স্মিত হাসল শুধু। বাইরে বৃষ্টি বাড়ছে, সাথে বাড়ছে পরিবেশের শীতলতা, রুমে বাড়ছে ঠান্ডার প্রকোপ। উষ্ণতার খোঁজে মাইশা আরও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল নির্জনকে। মিশে যাওয়ার একান্ত ইচ্ছে যেন। ঝড়ো বাতাসে বৃষ্টির ঝাপটা আসছে রুমের ভেতর। নির্জন সেটা লক্ষ্য করলেই বুঝল উঠতে হবে তাকে। জানালা বন্ধ না করলে রুম ভিজে যাবে। মাইশাকে ডাকতে গিয়ে খেয়াল করল গভীর নিঃশ্বাস পড়ছে তার, অর্থাৎ ঘুমিয়ে পড়েছে। এরপর আর ডাকা হলো না মাইশাকে। আলতো স্পর্শে তাকে নিজের থেকে আলাদা করে বিছানায় শুয়ে নির্জন উঠে গেল জানালা বন্ধ করতে। ফিরে এসে আবার বুকে টেনে নিল মাইশাকে। তুমুল বৃষ্টির পর এক স্নিগ্ধ সকাল। বাতাসের সাথে ভেসে আসছে পাখিদের ডাকাডাকির শব্দ। রোদের দেখা মেললেও তেজ কম। রাইসা গত দিনের মতো আজও একই কাণ্ড করেছে, ঘুম থেকে ওঠেনি। তার উপর হিমেল আবহাওয়া পেয়ে ঘুমিয়েছে আরামেও। সেই ঘুমটা যেন অসহ্য লাগলো সাইমনের। ঘুমন্ত বউয়ের দিকে তাকিয়ে একটু মায়া লাগলো না তার। কয়েকদিন ধৈর্য ধরার কথা থাকলেও একদিনের শেষ তার ধৈর্যের বাঁধ। রাইসাকে ঘুমন্ত অবস্থায় দেখে তীব্র রাগ চেপে বসলো তার মাথায়। বেড সাইডের টেবিল থেকে অর্ধপূর্ণ জগটা তুলে ঢকঢক করে সেটা ঢেলে দিল রাইসার ওপর। লাফিয়ে উঠে বসলো রাইসা। নাকে মুখে পানি ঢুকে যাওয়াতে কাশতে শুরু করলো। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। কয়েক মিনিট সময় লাগিয়ে ধাতস্থ হয়ে বলল, সমস্যা কি? সকাল সকাল মুখে পানি ঢালছ কেন? সাইমন রাইসার দুগাল চেপে ধরে হিসিসি বলল, তোমার ঘুম ভাঙাচ্ছিলাম, মনে হচ্ছে দুদিন ধরে ঘুমটা বেশি হয়ে গেছে। রাইসা জোরপূর্বক সাইমনের হাত সরিয়ে ছিটকে ফেলল সেটা। দাঁতে দাঁত পিষে বলল, এখন আমার ঘুমের সময়সীমা তুমিও নির্ধারণ করে দিবে? সাইমন গা জ্বালানো হাসি দিয়ে বলল, শিক্ষা দেব। তোমার যে পাখাটা গজিয়েছে সেটা কেটে উপযুক্ত শিক্ষা দেব আমি। রাইসা শিউরে উঠল, মনের ভয়টা প্রকাশ করল না। উপর সাহস দেখে বলল, কি শিক্ষা দেবে তুমি? তোমাকে ভয় পাই নাকি আমি? এখন থেকেই পাওয়া উচিত। রেডি থাকো, তোমাকে এই বাড়ি থেকে সরিয়ে ফেলবো আমি। রিয়া তার ফিহাকে নিজের দলে করে নিয়েছ না? ওরাও তোমার সাপোর্টেই কথা বলে। বলবেই তো, ওরা তো দেখছে কে সঠিক আর কে ভুল, এর জন্যই তোমার করা অন্যায়ের বিপক্ষে কথা বলছে। সাইমনের চক্ষুদয়ের দিকে তাকাতেও ভয় পাচ্ছে রাইসা। রাগে এতখানি লাল হয়ে উঠেছে, তীব্র ক্ষোভে জ্বলে বলল, সবাইকে নিজের বসে রাখবে ভেবেছ? ফিহাকে না হয় বান্ধবী বানিয়েছ, রিয়াদকে ওকে কিভাবে বসে নিলে যে আমার বন্ধু হয়ে গেল তোমার পক্ষে কথা বলে? ইঙ্গিত ধরতে এক মুহূর্ত লাগলো না। রাগে ঘৃণায় চোখে পানি চড়ে এলো রাইসার। টলমলের নেত্রে চেয়ে বলল, এটা তুমি কি করে বলতে পারলে সাইমন? একবার মুখে বাঁধলো না তোমার? যাকে বিশ্বাস করে আমি সব কিছু ছেড়ে চলে এলাম, সেই মানুষটাই আমাকে বিশ্বাস করে না। বিশ্বাস করার মতো কি করেছ তুমি? ব্যাস সারাদিন ওই একই ডায়লগ, পরিবার ছেড়ে এসেছি, পরিবার ছেড়ে এসেছি। উদ্ধার করে ফেলেছ নাকি আমাকে?
তুমি আমার সাথে যা তা ব্যবহার করেছো, আমি সব মেনে নিয়েছি সাইমন। তাই বলে এটা কিভাবে নিজের বউ আর বন্ধুকে জড়িয়ে এসব ভাবতে পারলে তুমি? একটু বিবেকবোধ কাজ করেনি? সাইমন টেবিল থেকে জগটা তুলে ছুঁড়ে মারল ফ্লোরে। মুহূর্তে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সেটা। ভয় পেয়ে রাইসাও চোখ বুজে নিয়েছে, দুহাতে খামচে ধরে রেখেছে বিছানার চাদর। চোখের পানিগুলো একাধারে নেমে পড়ছে গাল বেয়ে। সাইমন রাইসের কাছে ফিরল আরেকবার, আবারও গাল চেপে ধরল, এবার আরও শক্ত করে। রাগের তীব্রতায় সাইমন ঘামছে, চেঁচিয়ে বলল, আমার কথার বাইরে যাওয়ার সাহস কে দিচ্ছে তোকে? বল কে দিচ্ছে রিয়াদ? ওই দিন যখন ও তোর হয়ে আমার সামনে সাফাই গাইল, সেদিনে আন্দাজ করেছিলাম আমি, আর দিনে দিনে আমার আন্দাজকে সত্যি প্রমাণ করছিস তোরা। রাইসা শব্দ করে কেঁদে ফেলল, ব্যথায় আর্তনাদ করে বলল, আল্লাহর দোহাই লাগে এগুলো বলো না, এমন মিথ্যা অপবাদ দিও না। যে মানুষ বিয়ের পর আমাদের নিজের ঘরে জায়গা দিল তাকে অন্তত অবিশ্বাস করো না তোমার বন্ধু হয়। বন্ধু হোক বা বউ, পিঠে ছুরি মারতে কেউ পিছু হটে না। তুই আমার, তোকে বিয়ে করে আমি এনেছি, তুই আমার কথা মতো চলবি, শুধু আমার কথা মতো। রাইসার অবস্থা বিধ্বস্ত। সাইমনের হাত যেন সময় সময় আরও চেপে বসল তার গালে। চোয়াল ভেঙে দেয়ার বন্দোবস্ত। অনেকক্ষণ ছটফট করে হাল ছেড়েছে রাইসা। কান্না ভেজা স্বরে বলল, তুমি সাইকো হয়ে যাচ্ছ সাইমন। সাইমন বিপরীতে বলল, হ্যাঁ, এখন আমার আচরণ তো সাইকো মনে হবেই। অন্য কারো ওপর তোর মন যাচ্ছে কি না এর শিক্ষা তো আমি তোকে দিবই, সরিয়ে ফেলবো এখান থেকে। রাইসার নিঃশ্বাস আটকে আসছে দেখে দয়া করলো সাইমন, ছেড়ে দিল ওকে। রাইসা জোরে জোরে শ্বাস নিল কয়েকবার। চোখের পানিতে তার দুগাল ভিজে গেছে, জিভে ঠোঁট ভিজিয়ে সে বলল, নিয়ে যাও, যেখানে ইচ্ছা নিয়ে যাও, যেখানে ইচ্ছে রাখো, তবু অন্তত মিথ্যা অপবাদ দিও না। আমি ভালোবেসেছি তোমাকে, এর পরিণামে অবহেলা, সন্দেহ, অবিশ্বাস, অত্যাচার ফিরিয়ে দিও না আমায়। তো কি তুই নিজের মর্জি মতো চলবি আর আমি তোকে মাথায় তুলে রাখবো? তুই শুধু আমার কথায় চলবি, আমি যেভাবে বলবো সেভাবেই। রাইসা উত্তরটা অবধি দিতে পারল না। সাইমন তার আগে হনহনিয়ে বেরিয়ে গেল, পেছনে ফেলে গেল বেদনায় জর্জরিত রাইসাকে। রাইসা অবাক চোখে তার গমন পথে তাকে বলল, তোমার ইশারায় চলবো, আর বিনিময়ে কী পাবো? কেবল ভরণ পোষণ। ঝরঝরিয়ে কেঁদে ফেলল পরপর, হাঁটুতে মুখ গুজে ফোপাতে লাগলো। কাউকে পেল না মাথায় হাত রেখে সান্ত্বনা দেওয়ার মতো, কারণ অন্য পরিবারটি গিয়েছে এক আত্মীয়ের বাসায়। সারা রাতের বৃষ্টিতে আরামদায়ক আবহাওয়া পেয়ে বেঘরে ঘুমোচ্ছে মাইশা। নির্জনও আজ ডাকেনি তাকে, কারণ মাইশা আগেই বলে দিয়েছে সে ভার্সিটি যাবে না। সেন্ট মার্টিন যাওয়ার আগে মা বোনের সাথে দেখা করে আসবে। নির্জন চেয়েছিল মাইশার সঙ্গ দিতে, কিন্তু অফিসের কাজের চাপে সেটা সম্ভব না। আগামী কয়েকদিন ছুটির কাজগুলো আগেই গুছিয়ে রাখতে হবে তাকে। মাইশাকে বুঝিয়ে সাবধান করে তার হাতে কিছু টাকা দিয়ে দিয়েছে নির্জন, যেন দুবন মন চাইলে বাইরে ঘুরতে পারে, কোথাও খাওয়া দাওয়া করতে পারে। বউয়ের প্রত্যেকটা শখ আবদারের বেলাতে সে ভীষণ তৎপর। নাজিয়া সকাল থেকে মাইশাকে দেখতে না পেয়ে এসে নক করলেন ছেলের রুমের দরজায়। নির্জন গিয়ে দরজা খুলতেই বাইরে থেকে জিজ্ঞেস করলেন, মাইশা ওঠনি? নির্জন দরজাটা পুরোটা মেলে দিয়ে সরে দাঁড়ালো যেন নাজিয়া ভিতরে ঢুকতে পারে। এরপর বলল, না, ঘুমাচ্ছে। ভদ্রমহিলা ঢুকলেন না, সেখানে দাঁড়িয়ে পুনরায় প্রশ্ন করলেন, সে কি ভার্সিটি যাবে না আজ? নির্জন এক পলক মাইশার দিকে তাকিয়ে জবাব দিল, না। বলল, আজ মায়ের সাথে দেখা করবে গিয়ে, আরও গোছ গাছের কাজ বাকি আছে, এজন্য গেল না। ও, এজন্যই তুই ডাকিসনি? না থাক, ভার্সিটি যেহেতু যাবে না তাহলে ঘুমাক। আচ্ছা, তাহলে তুই নিচে আয়, আমি নাস্তা দিচ্ছি। আচ্ছা মা। নাজিয়া চলে গেলেন। নির্জন আর একবার রুমে ঢুকে জানালার কাছে গেল, পর্দাটা ভালো করে টেনে নিল যেন আলো না ঢুকে। এরপর গেল বিছানার কাছে। মাইশার এলোমেলো ঘুমের জন্য বরাবরই তার কাঁথা বালিশ ঠিকঠাক থাকে না। আজও একই দৃশ্য। নির্জন গুছিয়ে দিল সেগুলো। কাঁথাটা টেনে দিতে মাইশা নড়ে উঠল, তবে ঘুম থেকে উঠল না। নির্জন মাইশার চুলগুলোতে হাত বুলালো, মুখ নামিয়ে চুমু খেলো মাইশার কপালে, পরপর বেরিয়ে গেল রুম থেকে।
মাইশার ঘুম ভাঙল 10টায়। নির্জন ততক্ষণে অফিসে চলে গেছে। জানালার পর্দা থাকার কারণে রুমটা তখনও অন্ধকার। সময় ধরা দেয়। মাইশা আড়মোড়া ভেঙে বিছানায় বসল। চোখ পিটপিট করে ঘড়িতে তাকাতেই সময় দেখে চমকে উঠল। হতবাক হয়ে বলল, 10টা বেজে গেছে, আর কেউ আমাকে ডাকলো না? এই সাদা পান্ডা কই? পরপর নির্জনের খোঁজে তাকালো ওয়াশরুমের দিকে। সেটার দরজাও বাইরে থেকে বন্ধ, অর্থাৎ নির্জন নেই। রুমের দরজাটা টেনে দিয়ে গেছে। বুঝতে পেরে দুহাত কপালে পৌঁছালো মাইশার। ঝিম মেরে বসে রইল। 10 মিনিটের পর নেমে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরিয়ে জানালার পর্দা সরালো, বারান্দার দরজা খুলল, বিছানা গোছালো, চুল বাঁধলো। সব শেষ করে রুম থেকে বের হলো নিচে যাওয়ার উদ্দেশ্যে। নাজিয়া তখন রান্না করছিলেন। মাইশার উপস্থিতি দেখে স্মিত হাসলেন তিনি। জিজ্ঞেস করলেন, ঘুম হলো? মাইশা লজ্জিত ভঙ্গিতে বলল, কত দেরি করে ফেললাম উঠতে, আপনারা একটু ডেকে দেবেন না আমাকে? নাজিয়া দুষ্টুমি সুরে বললেন, নির্জন বলে গেল তার বউকে যেন না ডাকি, এজন্যই আর ডাকলাম না। মাইশার লজ্জার মাত্রা বৃদ্ধি পেল। কপলদয় কেঁপে উঠল। মাথা নিচু করে বলল, উনি বললেই হলো, আপনি ডেকে দিতেন। নাজিয়া হেসে বললেন, কোনো ব্যাপার না, এমন শ্বশুরবাড়ি পাওনি যেখানে তোমার ঘুমের উপরেও বাধা নিষেধ আরোপ করবে, এসব কোনো ব্যাপারই না। আচ্ছা, নির্জন বলছিল তুমি নাকি নাজনীন ভাবির বাসায় যাবে। মাইশা সিরিয়াস হয়ে বলল, হ্যাঁ যেতে তো চেয়েছিলাম, কিন্তু কিসের কিন্তু? কাল তো সকাল সকাল বের হবে, তোমার মায়ের সাথে গিয়ে দেখা করে আসলে তো ভালোই হয়। নাস্তা খেয়ে যাবে নাকি দুপুরের খাবার খেয়ে? মাইশা এক পলক দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, এখন যাই। আচ্ছা তাহলে গিয়ে বসো, আমি নাস্তা দিচ্ছি, খেয়ে বের হও, ড্রাইভার আছে, পৌঁছে দেবে তোমাকে। মাইশার হঠাৎ কি খেয়ালে এলো, শাশুড়িকে বলে বসলো, মা চলেন আপনি আর আমি যাই। নাজিয়া অবাক হয়ে বললেন, আমি কি করে যাব? রান্না বান্না বাকি আছে তো। মাইশা বলল, কোনো ব্যাপার না, রান্না শেষ করুন আপনি, এরপর আমরা যাব। বাবাও বাসায় নেই, আপনার ছেলেও বাসায় নেই, আমরা একা একা বসে থেকে কি করব, চলেন যাই। নাজনীন বললেন, তা হয় না মা, পুরো বাসা খালি রেখে কি করে যাই? তোমার বাবা যদি হঠাৎ এসে পড়ে, এমনি বলেছে আজ দুপুরের পর এসে পড়বে, কি কাজ আছে সেখানে বের হবে। আমার আজ যাওয়া হবে না, তোমরা সেন্ট মার্টিন থেকে এলে একদিন যাব দুজনে, ঠিক আছে মা? মাইশা প্রথমে একটু মুখ গোমরা করলো, পর মুহূর্তে রাজি হয়ে গেল এ প্রস্তাবে। ডাইনিংয়ে বসলো নাস্তা খেতে। খাওয়া শেষে রেডি হয়ে 11টা নাগাদ বের হলো মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। নাজিয়া বারবার বলল, মাইশা গাড়ি নিল না, গাড়ির চেয়ে রিক্সায় ঘুরতে বেশি পছন্দ করে সে। নিজের পছন্দ মোতাবেক রিক্সাতে উঠল। মায়ের বাড়িতে এসে অনেকক্ষণ সময় কাটালো মাইশা। নাজনীন দুপুরেও না খাইয়ে ছাড়লেন না ওকে। অতপর বিকেল 4টায় মাইশা বের হলো রাইসার সাথে দেখা করতে যাওয়ার জন্য। ইতিমধ্যে ফোনে কথা বলে জায়গা বেছে নিয়েছে দুবোন। নির্জনদের বাড়ি রাইসাদের বাড়ির মাঝামাঝি জায়গায় একটা কফি শপ বেছে নিয়েছে তারা। রাইসায় আগে উপস্থিত হয়েছে সেখানে, বোরকার সাথে মাথায় ওড়না পেঁচিয়েছে, খুব উৎকণ্ঠার সাথে অপেক্ষা করছে বোনের জন্য। বারবার তাকাচ্ছে কফি শপের দরজায়। মাইশা এলো ঠিক 10 মিনিট পরে। সবুজ রঙের লং ড্রেস পরেছে সে, সাথে কালার ম্যাচিং করে হিজাব। ভেতরে ঢুকে দ্রুত ছুটে এসে বসল রাইসার মুখোমুখি। অনুতপ্ততা সুরে বলল, সরি দেরি করে ফেললাম, রাস্তাঘাটের ব্যাপার জানোই তো আপু। রাইসা বলল, ইটস ওকে। মায়ের সামনে দিয়ে যে এলি, উনি তো শাশুড়িকে ফোনে যদি জিজ্ঞেস করে কখন বাসে গিয়েছিস তো কি উত্তর দিবি? মাইশা নিশ্চিন্তে বলল, কোনো ব্যাপার না আপু, যেখানে নির্জন পারমিশন দিয়েছে সেখানে বাকিরা আর কি করবে, আমার শাশুড়ি তো আরও বলবে না কিছু। রাইসা স্মিত হেসে বলল, যাক তাহলে তো ভালোই। আচ্ছা এসব বাদ দাও, তোমার ঘরের কথা বলো, ভাইয়া ঠিকঠাক আছে এখন, কোনো সমস্যা হচ্ছে না তো? রাইসা ভুরু উঁচিয়ে বলল, সমস্যা হলে কি করবি শুনি? মাইশা আত্মবিশ্বাসের সাথে বলল, সমাধান করব, বেশি ঝামেলা হলে তো সেটা সমাধান করতেই হবে নাকি? রাইসা প্রসঙ্গ পরিবর্তন করে বলল, তোরা না হানিমুনে যাচ্ছিস, সব কিছু গুছিয়ে নিয়েছিস তো, কাল কখন বের হবি? মাইশা এক পলক চুপ থেকে বলল, কথা ঘুরাচ্ছ কেন?
সত্যি করে বলো, কোনো সমস্যা হচ্ছে কি না। রাইসা জানে নিজের ঘরের ব্যাপার এখন মাইশাকে বললে সে দুশ্চিন্তায় পড়ে যাবে। রাইসাকে নিয়েই ভাববে, ঘুরতে যাওয়ার আগে নিজের ব্যাপারে এত সব বলে ওদের ভালো মুড খারাপ করতে চাইছে না রাইসা, তাই মিথ্যে বলল অবলীলায়। কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। আর 2 দিন ধরে আমি টাইট দিচ্ছি দেখে সাইমনও লাইনে আছে। এভাবে লাইনে থাকলে তো ভালোই। হাসি হাসি মুখ করে গড়গড়িয়ে মিথ্যেগুলো আওড়ে গেল রাইসা। তার মুখের দিকে তাকিয়ে মাইশার সন্দেহের অবকাশ রইল না। বোন সত্যি বলছে ভেবে স্বস্তি পেলে একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, যাক, সব ঠিকঠাক থাকলে তো ভালোই। মাইশা এসেই কফি অর্ডার করেছিল, সেটা হাজির হয়েছে কিছুক্ষণ আগেই। রাইসা নিজের মগে এক চুমুক দিয়ে মুচকি হাসলো, বলল, হ্যাঁ তুই নিশ্চিন্তে থাক, আর নিশ্চিন্তে ঘুরে আয় সেন্ট মার্টিন, আর আমাকে ছবি পাঠাস কিন্তু। কফি শপ থেকে বের হয়ে 2 বোন বাইরে খেয়ে ফুচকা খেলো। এরপর শপিং মল ঘুরে ম্যাচিং 3 পিস নিল দুজনের জন্যই। সবগুলোর বিল দিয়েছে মাইশা। রাইসা দিতে চাইলেও মাইশা সে সুযোগ দেয়নি, জানে বোনের অবস্থা, তাই জোরপূর্বক নিজে পেমেন্ট করেছে। নির্জন যে টাকা মাইশাকে দিয়েছিল সেটা সহ নিজের কিছু জমানো টাকা নিয়ে বেরিয়েছে সে। কারণ একা নিজের জন্য কোনো কিছু নিলে সেটা বেমানান দেখাবে। মাইশা শাশুড়ির জন্য একটা শাড়ি, শ্বশুরের জন্য পাঞ্জাবি, আর নির্জনের জন্য একটা ঘড়ি আর পারফিউম নিল। রাইসাকে 3 পিসের সাথে একজোড়া ঝুমকাও গিফট করল। 2 বোন মিলে একসাথে অনেকক্ষণ ঘোরাফেরা করে সন্ধ্যার পরে বাড়ি ফিরল। ততক্ষণে দুজনেই ভীষণ ক্লান্ত। রাইসা কলিং বেল বাজাতেই গেট খুলল ফিহা। রাইসা ভেতরে ঢুকতেই তার হাতে শপিং ব্যাগ দেখে ফিহা জিজ্ঞেস করলো, কই গিয়েছিলে গো? রাইসা ফিহার হাত টেনে এনে সোফায় বসালো। উৎফুল্ল হয়ে বলল, আমার বোনের সাথে বেরিয়েছিলাম, আজ শপিং করে এলাম। এরপর নিজে থেকেই 3 পিসটা বের করে ফিহাকে দেখালো এবং বলল, দেখো সুন্দর না? মাইশা দিয়েছে আমাকে, আমি আর মাইশা ম্যাচিং করে কিনেছি, কিন্তু ম্যাচিং করে কোনোদিন একসাথে পড়তে পারবো কি? শেষের কথাটা বলতে গিয়ে মন খারাপ করলো রাইসা। ফিহা একগাল হাসি দিয়ে সান্ত্বনা দিল, অবশ্যই পারবে। তোমার বোনের সাথে যেভাবে সাক্ষাৎ হয়ে গেছে সেভাবে একদিন তোমার মা বাবার সাথেও হয়ে যাবে। কতদিন ওরা রাগ করে থাকবে? একদিন না একদিন তোমাদের সম্পর্ক ঠিকই মেনে নিবে ওরা। তখন না হয় একদিন 2 বোন মিলে সেম ড্রেস পরে মায়ের বাড়ি যাবে। রাইসা জোরপূর্বক হেসে বলল, এত সুখ কি আদৌ আমার কপালে আছে? থাকবে না কেন? থাকতে বাধ্য, সময় গড়ালেই বুঝবে। আচ্ছা বাদ দাও, তোমাকেও একটা জিনিস দেওয়ার ছিল, বলে শপিং ব্যাগ থেকে ঝুমকাটা বের করলো রাইসা। শপিং মল থেকে ঘুরে এলো, অথচ যার সাথে সারা দিনের ওঠা বসা, তার জন্য কিছু না আনলে বড্ড বেমানান লাগবে। তাই ঝুমকাটাই গিফট করে দিল ফিহাকে। ভেবে নিল 3 পিসটা সাইমনের থেকে লুকিয়ে রাখবে, নয়তো অনেক কিছুই ভাবতে পারে সাইমন, যার নমুনা রাইসা ইতিমধ্যেই দেখে ফেলেছে। সাইমনের অভ্যাস জানা, সে নিজের মর্জি মাফিক চালাবে রাইসাকে, স্বাধীনতা দিবে না একদমই। হাত খরচের টাকাটা দিতেও তার জনমকার আপত্তি। তবুও সব মিলিয়ে মানিয়ে নিতে চাইছে রাইসা, আর রাইসা যতই মানিয়ে নিতে চাইছে সাইমন ততই বিগড়াচ্ছে। গতকালের মতো আজকের আকাশে মেঘের আনাগোনা নেই, বরং পরিষ্কার আকাশে তারা ও চাঁদ দেখা যাচ্ছে। মাইশা রিকশায় বসে বসে আকাশ দেখতে দেখতে ফিরে এলো বাড়িতে। কলিং বেল চাপতে এসে দরজা খুললেন নাজিয়া। মাইশাকে দেখামাত্র ভুরুকুটি করে বললেন, এত দেরি হলো যে? বান্ধবীর সাথে কই গিয়েছিলে? মাইশা ইতিমধ্যে কাজ সেরে রেখেছে, বিকেলেই ফোন করে জানিয়ে দিয়েছে বান্ধবীর সাথে ঘুরতে যাচ্ছে। তাই সন্ধ্যার পর এসেও সে ভীষণ নিশ্চিন্ত। হাতের শপিং ব্যাগগুলো দেখে বলল, শপিং মলে গিয়েছিলাম একটু আপনাদের জন্য গিফট আনতে। এসবের আবার কি দরকার ছিল? নাজিয়া সরে জায়গা করে দিতেই মাইশা ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে যেতেই চোখে পড়ল তোফায়েলকে। সেখানে বসেই শ্বশুর শাশুড়িকে পাঞ্জাবি ও শাড়ি গিফট করে নিজের 3 পিসটাও দেখালো। আড়ালে রইল শুধু নির্জনের উপহারটা, যেটা মাইশা লুকিয়ে রেখেছে নিজের সাইড ব্যাগে। ভেবে রেখেছে এটা সেন্ট মার্টিন গিয়ে উপহার দিবে নির্জনকে। নির্জন বাড়ি ফিরেছে রাত্রি 9টায়। মাইশা তখন নিজের রুমে জামা কাপড় বদলে ফ্রেশ হয়ে বই নিয়ে বসেছে, কিন্তু চেয়ারে নয়,
টেবিলের ওপর বসে হাতে একটা বই নিয়ে পড়ছে আর সামনে পা নাড়াচ্ছে। নির্জন রুমে ঢোকা মাত্র উদ্ভট দৃশ্যটা দেখে ভুরু কুচকালো, জিজ্ঞেস করলো, চেয়ারের কি হয়েছে? মাইশা বইয়ের থেকে নজর উঠিয়ে নির্জনের দিকে তাকালো, বিভ্রান্ত হয়ে বলল, চেয়ার তো ঠিকই আছে। কেন? তাহলে তুমি টেবিলের ওপর বসেছ কেন? কারণটা ধরতে পেরে দাঁতটা কেলালো মাইশা। বইটই টেবিলে ফেলে নিজে নেমে এলো টেবিল থেকে, বলল, মজা লাগে? চেয়ারের থেকে টেবিলের ওপর বসে পড়তে বেশি মজা। আপনি কি বুঝবেন? নির্জন প্রলম্বিত শ্বাস ফেলে বলল, হ্যাঁ, এখন তো কত কিছু শিখতে হচ্ছে, জানতে হচ্ছে তোমার থেকে। মাইশা নির্জনের সামনে তর্জনী উঁচিয়ে বলল, এবার বলুন, আমারও তো বউ পেয়ে আপনার জীবনটা ধন্য হয়ে গেছে না? অফকোর্স, এতে কোনো সন্দেহ নেই। মাইশা সন্দিহান হয়ে বলল, সত্যি সত্যি প্রশংসা করলেন নাকি খোঁচা মারলেন? তোমার কোনটা মনে হয়? আমার মনে না হওয়া বা হওয়া দিয়ে কি আসে যায়? আচ্ছা, আপনি গিয়ে ফ্রেশ হন। আজ সারাদিন কি করলাম সব কিছু শেয়ার করার আছে আপনার সাথে। এত কথা জমে আসছে পেটে, বেশিক্ষণ রাখলে পেট ফেটে যেতে পারে। যান যান, জলদি যান। মাইশা নির্জনকে ঠেলে ঠুলে ঢুকালো ওয়াশরুমে ফ্রেশ হতে, এরপর নিজে বই খাতা গুছিয়ে রেখে চলে গেল নিচে। সন্ধ্যার পর বাড়ি ফিরেছে রিয়াদ। অন্যদিকে সকালের অঘটনটার পর রিয়াদকে দেখলেই ভয় পাচ্ছে রাইসা। রুমে দরজা চাপিয়ে বসে আছে, কিন্তু কতক্ষণ? বের তো তাকে হতেই হবে। রাত্রি 11টা বাজতে কি মনে করে রিয়াদ ডেকে পাঠালো রাইসাকে। সাইমন আসেনি দেখেই হয়তো একটু সাহস পেল সে। ড্রয়িং রুমে আসলো ঠিকই, তবে মাথা নিচু, ঘামছে ও হাত কচলাচ্ছে সামনে। রিয়াদ নিজেও মাথা নিচু করে রেখেছে, ভালোভাবে তাকায়নি। বরাবরের মতো ভদ্রলোকের ন্যায় মাথা নিচু রেখে বলল, ভাবি, সাইমনের কাজ কারবার নিয়ে কি ভেবেছেন আপনি? রাইসা শুকনো ঢোক গেল, মাথা নিচু করে জবাব দিল, আপনি কি ওর ব্যাপারে কিছু বলতে চাচ্ছেন? ভাবি, ওকে আমি যতটুকু চিনি সেই অভিজ্ঞতা থেকে বলছি, এমনকি ওকে বোঝানোর চেষ্টা করেছি, কাজ হয়নি। আপনার উচিত ওকে একটু জোর দেয়া, যেন সাইমন নিজের মা বাবাকে আপনার কথা জানায়। 11টার পরপরই সাইমন বাসায় এসে পড়ে। এই ভয়ে গলা শুকিয়ে গেছে রাইসার। যদিও ড্রয়িং রুমে ফিহা উপস্থিত আছে, দুজনে মিলেই রাইসাকে বোঝানোর জন্যই এনেছে, কিন্তু সাইমনের মেজাজ খারাপ থাকলেও কিছুই বুঝবে না। রাইসার ভয়টা সত্যি করতে বেজে উঠল কলিং বেল। তৎক্ষণাৎ তার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল যেন। সাথে সাথে নিজে উঠে পড়ল সোফা থেকে, নিজেই ছুটে গেল দরজা খুলতে। ফিহা ও রিয়াদ পাশাপাশি বসা ছিল। রাইসার প্রস্থানে মুখ চাওয়াচাই করল দুজনে। রিয়াদ সন্দেহ প্রকাশ করে বলল, কিছু একটা গন্ডগোল আছে ফিহা। ফিহা জানালো, আমারও তো তাই মনে হচ্ছে। আজকে সকালে ডাস্টবিনে এতগুলো কাঁচের টুকরো পেয়েছি, একদিন ছিলাম না, তাতেই না জানি মেয়েটার উপর কি ঝড় বয়ে গেছে। রিয়াদ হতাশা প্রকাশ করে বলল, কি যে করব, এই সাইমনকে বুঝিয়ে কোনো ফায়দা হচ্ছে না। আবার শামিমা আন্টি ওকে বিয়ে দিতে চাচ্ছে, তাতেও প্রতিবাদ করছে না। ও নিজে প্রেম করে বউ এনেও যে কেন এমন করছে। সাইমন বাড়িতে ঢুকলো, প্রথমে চোখ পড়ল সোফায় বসে থাকে রিয়াদ ও ফিহার দিকে। কিছু একটা ভেবেই পরপর রক্তচক্ষু নিক্ষেপ করলো রাইসার ওপর, অতপর হনহনিয়ে ঢুকে গেল রুমে। পেছনে দীর্ঘশ্বাস ফেলল রাইসা, ভেবেই নিল আজ ভুল বোঝাবুঝির জেদ ধরে একটা ঝামেলা ওর উপর দিয়ে যাবেই। আজকের আবহাওয়াটা গতকালের থেকে ব্যতিক্রম। মেঘের ডাকাডাকি কিংবা বৃষ্টির আনাগোনা নেই, পরিষ্কার তারা ঝলমলে আকাশ, মাঝে একটা পূর্ণ চাঁদ রাজত্ব চালাচ্ছে। চাঁদটাকে ঠিক পূর্ণ গোল বলা যাচ্ছে না, একপাশে একটুখানি অদৃশ্য। বোঝাই যাচ্ছে কাল পরশুতে পূর্ণিমার গোলগাল চাঁদটা দেখা যাবে আকাশের বুকে। নির্জনের রুমের জানালা খোলা, চাঁদের আলোটা বরাবর তার রুমের মেঝেতে পড়ছে। লাইটটা বন্ধ, স্বল্প আলোয় ড্রিম লাইটটাও আরও মোহময়ী করে তুলছে পরিবেশ। বিছানায় নির্জনের মুখোমুখি বসে এক নাগারে বকবক করছে মাইশা। সারাদিনে কি করলো একে একে সব উৎফুল্লতার সাথে বর্ণনা করছে নির্জনের কাছে। নির্জন ধৈর্যশীল শ্রোতার ন্যায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে মাইশাকে। চোখের পাতার বিন্দুমাত্র নরণচরণ নেই। কথা শেষ করে মাইশা থামল, চোখ পিটপিট করে চাইল নির্জনের দিকে। তাকে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে তুড়ি বাজালো চোখের সামনে। জিজ্ঞেস করল, আপনি কি আমার কথা শুনছেন?
নির্জন নড়ে চড়ে বসলো, উত্তর দিল, হ্যাঁ শুনছি, সব কথাই শুনেছি। মাইশা সন্দিহান হয়ে বলল, তাহলে কিছু বললেন না যে? কি বলবো? এই যে সবার জন্য কিছু না কিছু কিনলাম, কিন্তু আপনার জন্য কিনলাম না, একবারও জিজ্ঞেস করবেন না? আচ্ছা, তো আমার জিজ্ঞেস করা উচিত? না না, গিফট চেয়ে নেওয়া উচিত তোমার থেকে। নির্জনের কথায় মাইশা খানিক থতমত খেলে বলল, আচ্ছা চেয়ে নেওয়া লাগবে না, কিন্তু জিজ্ঞেসও তো করেননি। নির্জন হেয়ালি করে বলল, গিফট চাওয়ার দরকার নেই, আমি নিজের গিফট আদায় করে নিতে ইচ্ছুক। মাইশা বিভ্রান্ত হয়ে জানতে ছিল, মানে? কাল বলবো, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে, আবার সকাল সকাল উঠতে হবে কিন্তু। হ্যাঁ, কাল সকালে উঠতে হবে। আপনি যেভাবে আমার জন্য বসে থাকেন ওভাবে তো আর প্লেন বসে থাকবে না। জি ম্যাডাম, এবার ঘুমান। নির্জনের আদেশ মতো মাইশা শুয়ে পড়ল ঠিকই, কিন্তু কথা থামল না। মিনিটে মিনিটে নতুন নতুন কাহিনী মনে পড়তেই আবার সেটা নির্জনকে বলতে ব্যস্ত হয়ে পড়ে সে। নির্জন বুঝে গেল সেন্ট মার্টিন যাওয়ার খুশিতে মাইশার ঘুম ছুটিতে গেছে। আজকে তার ঘুমানোর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। অগত্যা নির্জন মাইশাকে কাছে টানল, বুকে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এবার ঘুমাও মাইশা, তুমি এমনিতেই সকালে উঠতে চাও না। রাইসার হৃৎপিণ্ডে ডিপ ডিপ শব্দ হচ্ছে, মনে মনে ভয় পাচ্ছে সাইমনের প্রতিক্রিয়ার কথা চিন্তা করে, কিন্তু ওপর ওপর সাহসী ভাব দেখাচ্ছে। একরাশ ভয় ও অস্থিরতা নিয়ে বিছানায় বসে এলোমেলো নিউজ ফিড ঘাটাঘাটি করছে। সাইমন ওয়াশরুম থেকে বের হলো, পরনে স্রেফ একটা ট্রাউজার। সে অগ্নি দৃষ্টিতে এক পলক রাইসার দিকে তাকিয়ে বারান্দায় চলে গেল, তোয়ালেটা মেলে দিল। 2 মিনিট পর ফিরে এলো, আবার ধীর গতিতে হেঁটে গিয়ে বসলো রাইসার মুখোমুখি। আচমকা তার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল। ভয় রাইসার গলা শুকিয়ে গেল, এক ফোঁটা পানির অভাবে উসখুস করতে লাগলো। সাইমনের হাত থেকে ফোনটা নিতে গিয়ে পিছিয়ে আনলো হাতখানা, কারণ তার একটা পদক্ষেপ বিপদের রূপ নিতে পারে যে কোনো সময়। রাইসার মেসেঞ্জারে মাইশের সাথে কথোপকথনের প্রমাণ আছে, সেটা সাইমনের চোখে পড়লে রাইসা শেষ। অর্থাৎ সাইমনের হাতে ফোনটা থাকলেও বিপদ, আবার কেড়ে নিল বিপদ। উভয় সংকটে রাইসা দিশেহারা হয়ে চেঁচালো, ফোন নিয়েছো কেন? আমার ফোন ফেরত দাও আমাকে। সাইমন সন্দিহান নজরে রাইসাকে পরখ করে বলল, ফোন দিতে হবে কেন? কি এমন আছে তোমার ফোনে যা আমি দেখলে সমস্যা? রাইসা শুকনো ঢোক গিরে বলল, কিছুই নেই তেমন, তাই বলে কি আমার প্রাইভেসি থাকবে না? এত প্রাইভেসি কেন লাগবে? রাইসা ঠান্ডা মাথায় বোঝাতে চাইল, তুমি বাইরে থেকে এসেছো সাইমন, খাবার খেয়ে নাও, এসব ফালতু আলাপে সময় নষ্ট করো না। সাইমন জানালো, খেয়ে এসেছি আমি, এই বাড়িতে তো আর কেউ খাবার বেড়ে দেবে না আমাকে, তাই মায়ের বাড়িতেই খেয়ে এসেছি। ভালো করেছ, খেয়ে যখন এসেছো তাহলে ঘুমাও। আকস্মিক একটা অদ্ভুত প্রশ্ন করে বসলো সাইমন, রিয়াদের সাথে কি কথা বলছিলে তুমি? রাইসা বিস্মিত হয়ে গেল, আমি ওনার সাথে কখন কথা বললাম? আমি আসার পর কি দেখলাম? ওটা কি ওরাই কথা বলছিল? আমি জানি কি ব্যাপারে ওরা কথা বলছিল। সাইমন হুঙ্কার দিল, মিথ্যে বলছো? আমি তো আর মুখ দেখলে বুঝতে পারি কখন মিথ্যে বলো। রাইসা অতিষ্ঠ ভঙ্গিমায় বলল, আমি মিথ্যা বলছি তা বুঝে গেছো? এত ভালোভাবে চিনো আমায়, এত ভালোভাবে চিনলে সন্দেহ কিভাবে করছো? জানো না আমি কীরকম? সাইমন উত্তর দিল না, খ্যাপাটে নজরে চেয়ে রইল রাইসার দিকে। এভাবেই কিছু মুহূর্ত অতিবাহিত হওয়ার পর রাইসা বলল, আমার ফোন দাও আর ঘুমাতে যাও তুমি, প্রতিদিন এই কাহিনী অসহ্য লাগছে। সাইমন ক্রুর হেসে বলল, রাইসা তুমি জানো না তোমার কপালে কতটুকু খারাপই অপেক্ষা করছে। মা বাবাকে ছেড়ে চলে এসেছো তাই না? প্রেমের টানে ঘর ছাড়া মেয়ে তুমি, চাল চুলোহীন। মনে রেখো, এখন আমি ছাড়া তোমার কোনো আশ্রয় নেই। ওই দিন কেবল আমি বিয়ে করেছিলাম বলে যদি তোমাকে আনতেই না যেতাম, ভেবে দেখেছো কি হতো? রাইসা বেশিক্ষণ ভাবতে পারল না, কানে হাত চেপে পিছিয়ে গেল একটু। অজান্তেই গাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ছে অনায়াসে। সরাসরি অপমানসূচক কথাগুলোতে হৃদয় রক্তাক্ত হয়ে যাচ্ছে তার। চোখ বুজে কেঁদে ফেলল হঠাৎ। আর কতভাবে কথা শোনাবে আমায় তুমি? মা বাবার কথা শুনিনি, তোমার হাত ধরে এসে ভুল করেছি, কিভাবে এর প্রায়শ্চিত্ত করব আমি? সাইমনের পাথুরে মনে যেন মায়াদার অস্তিত্ব নেই। নিষ্ঠুরের মতো রাইসার গাল থেকে তার হাত সরিয়ে নিজের হাতে রাখল। চিরায়ত স্বভাবে
চেপে ধরল গাল। বড়লোক বাপের বেটি বিয়ে করেছি, এর খোটাও তো তুই সবসময় দিস আমাকে। আমি তোকে সুখে রাখতে পারি না, আবদার পূরণ করতে পারি না, আরও কত অভিযোগ তোর। কিন্তু তুই একটা কথা ভুলে গেছিস। রাইসা 2 হাতে সাইমনের কবজি ধরে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে। শেষ কথাটা তার জোর কমলো। বেদনা ও কৌতূহলের মিশ্র অনুভূতি সমেত তাকালো সাইমনের দিকে। ভাঙা গলা জানতে চাইল, কি ভুলেছি আমি? তুই মা বাপের আল্লাহ দিয়ে আগে ছিলি, এখন নেই। এখন তো তোর একমাত্র আশ্রয় আমি। আমার কথা মতো চলতে হবে তোকে। কয়দিন যে খুব পাখা গজিয়েছে তোর। এমন নাটক আমার সামনে করলে তোর কপালে শনি আছে রাইসা। আমি যে কি করতে পারি তার কোনো ধারণাই নেই তার। হতবিহ্বলতায় রাইসার চোখ যেন কোটর ছাড়ালো। পলক ফেলতেও ভুলে গেছে। কম্পিত স্বরে বলল, তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার বিনিময়ে কি এতখানি অসম্মান অপমানই আমার প্রাপ্য ছিল? সাইমনের কিছুই এলো গেল না। নিষ্প্রাণ যন্ত্রের ন্যায় অবস্থা তার। রাইসার কথা, কান্না, আফসোসগুলো কোনো মতেই তার হৃদয় স্পর্শ করতে পারে না। চূড়ান্ত নিঠুরের মতো বলল, সিনেমার ডায়লগ দেওয়া বন্ধ কর, তোকে এই বাড়ি থেকে সরিয়ে দেব আমি। মুক্ত পাখির মতো ওড়ার দিন শেষ। সাইমনের হাত আরও শক্ত হয়ে বসেছে রাইসার গালে। ব্যথায় ছটফট করে উঠল সে। ঠোঁট ভেঙে কেঁদেও ফেলল হঠাৎ। অঝরে কাঁদতে কাঁদতে বলল, মৃত্যুর আগ অবধি আমার আফসোস থেকে যাবে সাইমন। যেভাবে আমি তোমাকে ভালোবাসলাম সেভাবে তুমি কোনো দিনও আমায় ভালোবাসনি। আমি তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, বিনিময়ে পেয়েছি সন্দেহ। আমি তোমাকে প্রেমিক হিসেবেও সম্মান করেছি, স্বামী হিসেবেও করেছি, আর তুমি আমার প্রেমিকের হিসেবে ব্যবহার করেছ, আর স্ত্রী হিসেবে করছো অসম্মান, অপমান, অবহেলা। কথাগুলো সাইমনের গায়ে লাগলো কি? হয়তো না। তবে সে ছেড়ে দিল রাইসাকে। বিছানা থেকে উঠে গা ঝাড়লো। এরপর ঘুরে গিয়ে বসলো নিজের জায়গায়। শোয়ার বন্দোবস্ত করতে করতে বলল, তোর জ্ঞানের দোকান বন্ধ রাখ। এসব শুনতে আসিনি। বউ কোনো চড়া দামে কেনা আনা শোপিস নয় যে তোকে সযত্নে মাথায় তুলে রাখতে হবে। রাইসা হতভম্ব হয়ে গেল। পর মুহূর্তে তীব্র ক্ষোভে চেঁচিয়ে বলল, হ্যাঁ, বউ তো আনা হয় শুধু সময় মতো ব্যবহারের জন্য, আর দরকার শেষে আবর্জনার মতো ফেলে দেওয়ার জন্য। তোমার এমন মন মানসিকতা আমার সামনে আগে কেন প্রকাশ পায়নি? নাকি পেয়েছিল আমি প্রেমে অন্ধ ছিলাম, আগে বলনি? সাইমন ধমকে উঠল, চুপচাপ ঘুমা। আমার মাথা নষ্ট করলে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিব। রাইসা চুপ করে পিছিয়ে গেল একটু। দুহাতে মুছে ফেলল চোখের পানি, কারণ জানে এখন আর এই চোখের পানির কোনো মূল্য নেই। সাইমনের পাত্তাও পাবে না। কান্না থামে রাইসা ফোপাচ্ছে এখন। হঠাৎই মনের কোণে উকি দিল একটা মিষ্টি মধুর দৃশ্য। সাইমনের ভালোবাসা প্রকাশের মুহূর্তটা। সেদিন সাইমন একতরা গোলাপ রাইসার দিকে বাড়িয়ে বলেছিল, ভালোবাসি তোমাকে। তোমার নাম পরিচয়টা জানার আগেই প্রেমে পড়েছি, তা প্রকাশ করিনি তখন। অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের। আজই সেই সময় রাইসা। প্রথম দেখায় নিজেকে তোমার মাঝে হারিয়েছি আমি। তোমাকে না পেলে আমার চলবে না। প্রথম দেখায় ভালোবেসেছি। জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে ভালোবেসেই পার করতে চাই। ভার্সিটির অনুষ্ঠানে শত স্টুডেন্টের মাঝে প্রপোজ করেছিল সাইমন। মানা করার কোনো সুযোগ রাইসার হাতে ছিল না। একটু অনিচ্ছা দেখিয়ে রাজি হয়েছিল প্রেমের প্রস্তাবে। দিনে দিনে বাড়তে লাগলো প্রেম। তখন দিনে রাত্রে বারংবার আই লাভ ইউ বলতো সাইমন। খুব খেয়াল রাখত। সেসব সুখময় স্মৃতির কাছে বর্তমানের দিনগুলো নরক তুলল। রাইসার হাত পা কাঁপছে। এত চাপ তার হৃৎপিণ্ড মস্তিষ্ক নিতে পারছে না। মনে হচ্ছে যে কোনো সময় অজ্ঞান হয়ে যাবে। অন্ধকার লাগছে পুরো দুনিয়া। নিজেকে সামলে হাত বাড়িয়ে টেবিল থেকে পানি ভর্তি জগ ও মগটা তুলে নিল। হাতটা ভীষণভাবে কাঁপছে তার। জগ থেকে পানি ঢালতে গিয়েও অনেকখানি পানি পড়ে গেল নিচে। ঢকঢক করে এক মগ পানি খেয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো রাইসা, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। পাগল পাগল লাগছে নিজেকে। দুহাতে নিজের মাথার চুল খামছে ধরল রাইসা। নিঃশব্দ কান্নায় ভেঙে পড়ল। পরপর হাঁটুতে মুখ গুজে বলল, আমি কোনোদিন কল্পনা করিনি তুমি এভাবে বদলে যাবে সাইমন। প্রেম করার সময় তো এমন ভাব দেখিয়েছ যেন আমি সাথে থাকলেই তোমার পুরো দুনিয়া জান্নাত, অথচ এখন বিয়ের পর জাহান্নাম বানিয়ে দিচ্ছ আমার জীবন। কিসের শাস্তি দিচ্ছ আমায়? তোমাকে ভালোবাসার শাস্তি? আচমকাই মা বাবার কথা ভীষণ মনে পড়ল রাইসার। কান্না থামিয়ে মুখ
তুলল। কিছু একটা ভেবে একা একাই ভাবতে লাগলো, মা বাবার সাথে ভীষণ অন্যায় করেছে আমি। ওদের সম্মানের কথা চিন্তা না করেই প্রেমিকের হাত ধরে পালিয়েছি, ওদের মনে কষ্ট দিয়েছি, নিজের দুর্ভাগ্য নিজে ডেকে এনেছি। ওদের মনে যে কষ্ট দিয়েছি সেটা অভিশাপ হয়ে নেমেছে আমার জীবনে। কোন মুখে ওদের সামনে দাঁড়াবো আমি, আর কোন মুখেই বা ক্ষমা চাইব? রৌদ্রোজ্জ্বল ভোর, পাখিদের কিচির মিচিরে মুখরিত পরিবেশ, নির্জনের আশঙ্কা ভুল প্রমাণ করে সকাল সকাল উঠে গেল মাইশা। নির্জনও উঠেনি তখন। সে আগে আগে উঠে হাজির শাশুড়ির কাছে। নাজিয়া তাকে দেখে একগাল হেসে বলল, সব গোছগাছ করা আছে তো তোদের? বের হতে হবে কিন্তু। মাইশা সম্মতিসূচক মাথা নেড়ে বলল, সব ঠিকঠাক গুছিয়ে রেখেছি মা, শুধু সময় মতো বের হলেই হবে। আচ্ছা, নির্জন উঠেছে? এখনো ওঠেনি, একটু পরে উঠবে। নির্জনের ঘুম ভাঙল 8টায়। ছেলেটা বিস্ময় হয়ে লক্ষ্য করলো আজ বিছানায় মাইশা নেই। মাইশার ঘুম থেকে সকাল সকাল ওঠাটা নির্জনের প্রথমে বিশ্বাস হতে চাইল না। বিছানা থেকে উকি মারল আগে। সন্দেহ, ঘুমের ঘরে আবার উল্টে পড়ে গেল নাকি। তখনই ঘরে ঢুকলো মাইশা, বলল, গুড মর্নিং, উঠে গেছেন আপনি? আমি আরও আপনাকে ডাকতে এসেছিলাম। নির্জন অবাক হয়ে বলল, তুমি আজ এত আগে উঠে গেলে যে? মাইশা উচ্ছ্বসিত স্বরে বলল, ঘুম ভেঙে গেছে তাই উঠে গেলাম। এবার আপনিও উঠে রেডি হন, নিন, বেশি সময় নেই কিন্তু। নির্জন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তাও ভালো, আমি তো ভেবেছিলাম আমার খাট থেকে উল্টে পড়ে গেলেন কিনা। মাইশা ভুরু কুঁচকে বলল, খাট থেকে উল্টে পড়ব? আপনি যেভাবে কোলবালিশ বানিয়ে জড়িয়ে ধরে রাখেন, আমি নড়তে চড়তেই পারি না, আবার নিচে পড়ব নাকি? তোমার সেফটির জন্যই, নয়তো উল্টে পড়তে কতক্ষণ। মাইশা কোমরে দুহাত রাখল, শাসানোর ভঙ্গিতে কটমট করে বলল, সমস্যা কি? সকাল সকাল উঠে আমার সাথে খোঁচাখুচি শুরু করে দিলেন আপনি। নির্জন আড়মোড়া ভেঙে নেমে পড়ল বিছানা থেকে। মাইশার কাছাকাছি এসে দাঁড়িয়ে বলল, এখন সময় নেই, তাই আর কথা বাড়ালাম না। বলা মাত্র এক মুহূর্তে একটু ঝুঁকল নির্জন। মাইশার ডান গালে চুমু খেয়ে উল্টো ঘুরে চলে গেল ওয়াশরুমে। মাইশা এক হাতে গাল ধরে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সংবিত ফিরতেই মাথা নিচু করে ফেলল। লজ্জা পেয়ে এলোমেলো পল্লবে ঝাপটে বলল, কি অসভ্য রে বাবা। তৈরি হয়ে মা বাবার থেকে বিদায় নিয়ে 9:30টায় বের হলো নির্জন মাইশা। গাড়িতে করে বেরিয়েছে তারা। আজকে ড্রাইভিংয়ের দায়িত্ব নির্জন নেয়নি। ড্রাইভার চালাচ্ছে গাড়ি। দুজনকে এয়ারপোর্ট অবধি ছেড়ে দিয়ে ফিরে যাবে সে। নির্জন মাইশাকে সময় মতো এয়ারপোর্টে পৌঁছে দিয়ে গাড়ি নিয়ে ফিরে গেল ড্রাইভার। ঠিক 11টায় প্লেন রওনা হলো কক্সবাজারের পথে। রাইসা সারা রাতে এক ফোঁটাও দু চোখের পাতা এক করতে পারেনি। ঘন্টার পর ঘন্টা কেঁদেছে কেবল। মস্তিষ্ক হাতড়ে খুঁজে ফিরেছে সমাধান, কিন্তু প্রত্যেকবারই সমাধান শূন্য। আজকে দেরি করে উঠে সকাল সকাল সাইমনের বকা শোনার মতো ভুল রাইসা করেনি। তার মাথাতে এটা অন্তত ঢুকেছে, সংসার করতে হলে মানিয়ে নিতে হবে। সমঝোতা ছাড়া সে বেশি দিন টিকতে পারবে না, তাই সব কিছুই করতে হবে ঠান্ডা মাথায়। এছাড়া গত কয়েকদিনে সাইমনের আচরণ আরও বিগড়ে গেছে। এখন রাইসা মাথা গরম করলে বিপদ ঘটতে পারে। আর রাইসা কোনো বিপদে পড়লে মাইশা ও নির্জনও কিছু করতে পারবে না, কারণ তারা যাচ্ছে দূরে। রাইসা ভেবে নিল নির্জন মাইশা আসা অবধি তাকে ঠান্ডা মাথায় সব সামলাতে হবে। অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে সাইমনের প্রত্যেকটা কথা। সারা রাত ভেবে চিনতে সকালে সাইমনের আগেই বিছানা ছিল রাইসা। ওয়াশরুমে ঢুকে মুখটা ধুয়ে এলো ভালোভাবে। রুমে এসে ড্রেসিং টেবিলে নায়নে কিছুক্ষণ দেখল নিজেকে। সারা রাত জেগে কান্না করার ফলে ক্লান্তির ছাপ বসেছে চেহারায়। তার এই চেহারা যদি বাবা মা দেখত, খুব উদ্বিগ্ন হয়ে পড়তেন নিশ্চয়ই। নিজের ওপর করুণার হাসি হাসল রাইসা। মা বাবার ঘরে রাজকন্যার মতো ছিল, আর এখন সেধে এমন স্বামী বেছে নিয়েছে যার কাছে বউয়ের কোনো মূল্যই নেই। রুম থেকে বের হতেই ফিহার মুখোমুখি হলো রাইসা। জোরপূর্বক হেসে সকালের সম্ভাষণ জানালো, মিলেমিশে হাত লাগালো কাজে। ভাবনা একটাই, সাইমন ঘুম থেকে ওঠার আগেই যেন সব তৈরি হয়ে যায়। প্লেন আসায় খুব বেশি সময় লাগলো না নির্জন মাইশার। দুপুরে পৌঁছে গেল কক্সবাজার। সেখান থেকে মাইক্রোবাসে যেতে হবে টেকনাফ। নির্জনের কাজিন চাকরি সূত্রে সেখানে থাকায় কাজ হলো দ্রুতই। মাইক্রোবাসে জিনিসপত্র তুলতেই মাইশার শখ হলো।
সমুদ্র সৈকতে ঘোরার। নির্জনের হাত ধরে সমুদ্রের পানিতে পা ভেজাবে, তাই পায়ের জুতোটা খুলে হাতে নিয়ে নেমে পড়ল তীরবর্তী অল্প একটু পানিতে, যাতে কেবল পায়ের পাতাটা ছাড়া অন্য কিছু ভেজার সুযোগ নেই। মাইশা আজ বেগুনি রঙের একটা জর্জেট শাড়ি পরেছে, খোলা চুল এলোমেলোভাবে উড়ি করছে বাতাসে। এক হাতে জুতো, অন্য হাতে জড়িয়ে রেখেছে নির্জনের বাহু। খানিক পরপর ছুটে আসা পানির স্পর্শে শিহরিত হচ্ছে। নির্জন পরেছে সম্পূর্ণ ব্ল্যাক স্যুট, কালো প্যান্টের সাথে কালো শার্ট ইন করে পরেছে, আবার কালো শার্টের উপরে কালো ব্লেজার চাপানো। দুজনকে পাশাপাশি দারুণভাবে মানিয়ে গেছে। মাইশা হাতে জুতো নিয়ে হাঁটছে। এটা বোধহয় নির্জনের পছন্দ হলো না। হাত বাড়ি উদ্যত হলো জুতোটা নিতে। মাইশা ভুরু কুঁচকে বলল, কি হচ্ছে কি? জুতো নিতে চাইছেন কেন? তুমি হাতে নিয়ে হাঁটছো তাই? আমার হাতে দাও। দেব না। নির্জন কেড়ে নেওয়ার জন্য আবারও হাত বাড়াতে মাইশা বলল, থাক, আমি গাড়িতে রেখে আসি। মাইক্রোবাস কাছাকাছি রাখা। মাইশা এক ছুটে পৌঁছে গেল সেখানে। শিফাত মাইশাকে দেখে বলল, আপনাদের ঘুরঘুরি শেষ ভাবি? যাবেন এখন? মাইশা জুতোটা ভেতরে রাখতে রাখতে বলল, না, আর একটু সময় লাগবে, আর 5 মিনিট। বলে আবার ছুটল মাইশা। শিফাতের কাছে নিজেদের জিনিসপত্রের দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ঘুরছে দুজন। মাইশার শখ পূরণে বিন্দুমাত্র গাফিলতি করে না নির্জন। এবারও করল না। নির্জনের বাহু 2 হাতে জড়িয়ে ধরে মাইশা হাঁটছে আর কথা বলছে। উল্টো ঘুরে কিছুক্ষণ আগেই ফিরতি পথ ধরেছে তারা। দুজন যেইমাত্র একে অপরের দিকে তাকিয়েছে, অমনি দ্রুত মুহূর্তটা ক্যামেরাবন্দি করে ফেলল শিফাত। অবশেষে কক্সবাজার থেকে মাইক্রোবাস ভাড়া করে বিকেলে টেকনাফে পৌঁছলো তারা। এই সময়টায় সব জাহাজ সেন্ট মার্টিন থেকে ফিরে আসে, সুতরাং জাহাজে যাওয়ার সুযোগ নেই। কপাল ভালো আজকে আবহাওয়া ভ্রমণের অনুকূলে ছিল। স্পিড বোট যাওয়ার সুযোগ হলো। নির্জন স্পিড বোট ভাড়া করার আগে মাইশাকে জিজ্ঞেস করলো, আজকে যেতে চাইলে স্পিড বোটে যেতে হবে, না তো কক্সবাজার কোনো হোটেল, বা কালকে সকালে জাহাজ ধরতে হবে, কোনটা চাইছো? মাইশা মুগ্ধ দৃষ্টিতে সমুদ্রে তাকিয়ে বলল, এখনই যেতে চাইছি। স্পিড বোটে চড়তে ভয় পাবে? আমি আরও এনজয় করব। এখনই ভাবলে আমার গা কাটা দিচ্ছে। তাহলে তোমার স্পিড বোটে যাওয়ার শখ? মাইশা দ্রুত গতিতে ওপর নিচ নাড়ল। এরপরই নির্জন গিয়ে একটা স্পিড বোট ভাড়া করলো। সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা পেরিয়ে গেল। সুস্থভাবে দ্বীপে এসে নামলো নির্জন ও মাইশা। প্রথমে নির্জন নেমে মাইশার হাত ধরে খুব সাবধানে নামালো তাকে। স্পিড বোট থেকে নামতে দেরি, আশেপাশে তাকে নজর বুলাতে দেরি নেই মাইশার। সেন্ট মার্টিন দ্বীপ স্থানীয়ভাবে নারিকেল জিঞ্জিরা নামে বেশ পরিচিত। দারুচিনি দ্বীপও বলা হয় তাকে। কক্সবাজারের মতো এখান থেকে মনোরম সূর্যাস্ত দেখা যায়। আজকে কিছু সময় আগে সূর্য ডোবার কারণে সমুদ্রের লাল আভা দেখা যাচ্ছে। মনে হচ্ছে সমুদ্রের পানি কোনো এক স্থানে গিয়ে মিলে গিয়েছে রক্তিম আকাশের সাথে। সমুদ্র সৈকতের একদম কাছাকাছি দ্বীপান্তর বিচ রিসোর্ট। সেন্ট মার্টিনের পশ্চিম বিচে অবস্থিত এই রিসোর্টের চারপাশে নারিকেল গাছের বাহার। এই রিসোর্টের বিচ ভিউ প্রিমিয়াম কাপল কটেজটা বুক করা হয়েছিল নির্জন ও মাইশার জন্য। রিসিপশনে গিয়ে জানাতেই তাদেরকে রুমে পৌঁছে দেওয়া হলো। রুমে ঢুকেই সব কিছু রেখে বিছানায় ঝাঁপিয়ে পড়ল মাইশা। দীর্ঘশ্বাস ফেলে বলল, সারাদিনের জার্নি অনেক ক্লান্ত আমি, এবার ঘুমানো দরকার। নির্জন ব্লেজার খুলতে খুলতে বলল, চলো আগে খেয়ে আসি, পরে রেস্ট করো। মাইশা ঝট করে উঠে বসলো। খেকিয়ে উঠে বলল, রেস্ট নিব? ঘুরতে আসে মানুষ রেস্ট নেওয়ার জন্য, ঘোরার জন্য। আমার শখ ছিল আমি এসে বাইরে ঘুরে ফিরে আসবো, অথচ আপনি বলেছেন খেয়ে রেস্ট করার কথা, তো তুমি এখন বাইরে যাবে? মাইশা মিটি মিটি হেসে বলল, হ্যাঁ, সবেমাত্র সন্ধ্যা নেমেছে, বাইরের ভিউটা খুব সুন্দর হবে নিশ্চয়ই, চলুন আশেপাশে একটু ঘুরে আসি, আসার সময় বাইরে থেকে খেয়ে আসবো। নির্জন ঘড়িটা খুলতে গিয়ে খুলল না, বলে আচ্ছা তাহলে ওঠো যাই। মাইশা আর চোখে নির্জনের দিকে তাকিয়ে বলল, আমার শখ ছিল শাড়ি পরে যাওয়ার। নির্জন ভুরু কুচকালো, বলল, জার্নি করেও তোমার এত এনার্জি আসে কোত্থেকে? সময় তো ঘুমিয়ে ঘুমিয়ে পার করে ফেলেছি, এনার্জি তো থাকবে। আচ্ছা, তাও আপনি যেহেতু টায়ার্ড, 1 ঘন্টা রেস্ট করে নিন, এরপর রেডি হব, 8-9টায় বের হলেও হবে। নির্জন শুধু ব্লেজারটা খুলে রেখে দিল।
শার্টটা এখনো পরনে রয়েছে। ফ্রেশ হয়ে বেরিয়ে আধ ঘন্টার জন্য একটু বিছানায় পিঠ লাগালো। 7:30 বাজতেই বিছানা থেকে উঠে গেল মাইশা। ঘুরতে আসার আনন্দে তার সব ক্লান্তি অলসতা হয় পেয়ে গেছে। বিছানায় উঠে বসে নির্জনকে বলল, আপনার এই গাউনটা চেঞ্জ করা দরকার। তখনই নির্জন উঠে বসলো, বলল, ওয়েট, তোমাকে একটা গিফট দেওয়া বাকি। মাইশা বিস্মিত হয়ে জানতে চাইল, গিফট? কিসের গিফট? নির্জন উত্তর দিল না। উঠে গিয়ে লাগেজ থেকে বের করলো একটা শপিং ব্যাগ। মাইশার নজরের আড়ালে কখন এটাকে লাগেজে ভরেছে নির্জন মাইশা টেরও পায়নি। নির্জন সেটাকে এনে মাইশার হাতে দিল। মাইশা শপিং ব্যাগটা হাতে নিয়ে ভেতর থেকে একটা বক্স বের করলো। উল্টে পাল্টে দেখে বলল, কি আছে এতে? খুলে দেখো। মাইশা খুললো বক্সটা। ভেতর থেকে বেরিয়ে এলো অসাধারণ একটা সফেদ রঙা সিল্ক শাড়ি। সম্পূর্ণ সাদা শাড়িটার আঁচলে ও পাড়ে মাঝারি গোলাপের মিশ্রণে অপরূপ লাগছে শাড়িটাকে। মাইশা মুগ্ধ হয়ে ভাঁজ করে দেখলো শাড়িটা। এরপর বলল, আপনার পছন্দ আছে? বলতে হবে। কি সুন্দর শাড়িটা কবে কিনলেন? যেদিন তুমি মায়ের বাড়ি গেলে ওদিনই কিনে এসেছি। আসার পর আর দেওয়ার জন্য তোমাকে খুঁজে পেলাম না, রেখে দিলাম পরে সারপ্রাইজ দেওয়ার জন্য। মাইশা নির্জনকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। পর মুহূর্তে আবারও বিছে নেমে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে গায়ে জড়িয়ে দেখে নিল কেমন লাগে। নির্জন মাইশার খুশি দেখে মুচকে এসে বলল, মেয়েরা শাড়ি পেলে এত খুশি হয়, জানতাম না তো। মাইশা শাড়ি রেখে নির্জনের দিকে তাকালো। উত্তর দিল, জানবেন কিভাবে? আপনার কি আগে বউটাও ছিল নাকি? তাও ঠিক। আমি কি শাড়িটা কালকে পরবো? তো যখন ইচ্ছে তখনই পরো। মাইশার কেন যেন মনে হলো নির্জন চাচ্ছে যে সে শাড়িটা এখনই পরুক। নির্জনের চোখের ভাষা যে আকুতি ধরা পড়েছিল, মাইশা সেটাকে অগ্রাহ্য করতে পারল না। নির্জনের ইচ্ছেকে প্রশ্রয় দিয়েই বলল, এখন পড়ি। নির্জন সম্মতি সুরে মাথা নেড়ে মাইশার কাছে আসলো। দু হাতের আজলায় মাইশার মুখটা তুলে দৃষ্টি মেলালো। নিঃসংকোচে আবদার ছুটল, আমি পরিয়ে দেই। অনাকাঙ্ক্ষিত কথাটায় কেঁপে উঠল মাইশা। হাত থেকে ছুটে পড়ল শাড়িটাও। রীতিমতো ঘাবড়ে গেল। আমতা আমতা করে বলল, আপনি পরাবেন? আমি পরাবো, যদিও শাড়ি কিভাবে পরতে হয় আমি জানি না, তুমি দেখিয়ে দিও, না হলে ঠিক পারবো। মাইশার কাছে নির্জনের এই কণ্ঠস্বর নতুন, অদ্ভুত কিছুর সংস্পর্শ ছিল সেথায়। মাইশা মানা করতে পারল না। শুকনো ঢোক গিলে বলল, আপনার কি কিছু হয়েছে? নির্জন ভনিতাহীন বলে বসল, তোমার হয়নি? আমার হয়নি, তোমার হবে। ভয় পাচ্ছ কেন? শাড়ি তো পরাতে চেয়েছি। শাড়িটা যে এনে দিল, পরানোর দায়িত্বটাও তাকে দেওয়া উচিত। মাইশার ঘাবড়ানোকে পাত্তা দিল না নির্জন। ওয়াশরুমে পাঠালো ড্রেস চেঞ্জ করে পেটিকোট আর ব্লাউজ পরার জন্য। বের হতেই ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড় করিয়ে শাড়ি পরানোর কাজ শুরু করলো নির্জন। মাইশা তখন স্তব্ধ, স্টিলের ন্যায় দাঁড়িয়ে। নির্জনের এক একটা স্পর্শে অবস্থা খারাপ হচ্ছে ওর। চোখ খিচে বন্ধ করে ফেলছে একটু পর পর। জোরে জোরে শ্বাস নিয়েও স্বাভাবিক করতে পারছে না নিজেকে। অপরদিকে নির্জন ভীষণ স্বাভাবিক, যত্ন সহকারে এক একটা পদক্ষেপ নিচ্ছে আর মাইশাকে জিজ্ঞেস করছে। মাইশা বহু কষ্টে প্রতিক্রিয়া দিচ্ছে দেখে নির্জন ইউটিউবে সাহারা নিল। একটা কৃত্রিম পুতুলকে শাড়ি পরানোর ভিডিও অনুসরণ করে ধীর গতিতে এক একটা ভাঁজ দিচ্ছে নির্জন। সিল্কের শাড়ি হওয়াতে জায়গায় জায়গায় সেফটি পিন লাগাতে হয়েছে। নির্জন সেটাও করেছে সাবধানতার সাথে। সর্বশেষে আঁচলটা দিয়ে সমাপ্ত করল নিজের কাজ। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, হয়ে গেছে, দেখো তো ঠিকঠাক আছে নাকি। মাইশা সেটা দেখে ভালো মন্দের যাচাই করার অবস্থাতে নেই। নির্জনের কর্মকাণ্ডে মনে হচ্ছে সে এখনই মাথা ঘুরে পড়ে যাবে। প্রতিক্রিয়া দেওয়া বড় দূরের বিষয়। নির্জন মাইশার অবস্থা দেখে মিটিমিটি হাসলো। এক গ্লাস পানি এনে তার মুখের সামনে দিয়ে বলল, নাও পানি খাও আর হুঁশে ফিরে আসো। মাইশা নির্জনের দিকে না তাকিয়ে পানির গ্লাস হাতে নিল। নির্জন লক্ষ্য করলো তখনও মাইশার হাতটা মৃদু কাঁপছে। পানি খেতে গিয়েও এলোমেলো চোখের পাতা ফেলছে। সময় লাগিয়ে ধাতস্থ হয়েছে মাইশা। সয়ে নিয়েছে নির্জনের স্পর্শ। ঘড়ির কাঁটায় বেজে গেছে 9টা। খোলা আকাশের চাঁদ তারার আনাগোনা। এহেন সুন্দর পরিবেশে বাইরে বের হলো মাইশা ও নির্জন। প্রায় 1 ঘন্টা রিসোর্টের কাছাকাছি ঘুরে আসলো। কটেজে ফেরার আগে বাইরে থেকে খেয়ে আসলো দুজন। 11টার কিছু পূর্বে রুমে ফিরল নির্জন ও মাইশা। সবার আগেই মাইশা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুড়িগুলো খুলতে খুলতে বলল,
একদিনে অনেক ঘুরে ফেলেছি, এবার ঘুমাবো, কাল সকালে উঠে আবারও যাব। ততক্ষণ নির্জন ব্যস্ত হয়ে রুমের পর্দাগুলো সবগুলো পর্দা লাগানোতে ব্যস্ত। একটা ফাঁকফোকরও বাদ রাখেনি, নিস্তব্ধ নিঝুম হয়ে পড়েছে তখন চারপাশটা। হিমন্তের হালকা হালকা শীতের আমেজ বিরাজমান, রুমের ভেতরটাও ঠান্ডা ঠান্ডা। পর্দা লাগানো শেষে নির্জন এসে দাঁড়ালো মাইশার পেছনে, নিজের হাতের শেষ চুড়িটা খুলে টেবিলে রাখলো মাইশা। নির্জনের উপস্থিতি দেখে বলল, এবার গিয়ে শাড়িটা চেঞ্জ করে আসি। নির্জন প্রত্যুত্তরে মাইশার কানের কাছে ঝুঁকে বলল, শাড়িটা যে পরিয়েছে খোলার দায়িত্বটাও তাকে দেওয়া উচিত। একই স্থানে পুরোপুরি জমে গেল মাইশা। বিস্ময়ে আখিদ্বয় বড় বড় হয়ে এলো। আয়নার প্রতিবিম্বে স্পষ্ট দেখল নির্জনের হাত পৌঁছে গেছে আঁচলের সেট টিফিনে। মাইশা ঘাবড়ে গিয়ে পিছনে ঘুরল, আঙুলের ভাঁজে আঁকড়ে ধরল শাড়ির আঁচল। কুণ্ঠায় জড়সড় হয়ে বলল, কি করছেন? নির্জন সাবলীলভাবে বলল, তুমি যে ভাবছো সেটাই। শাড়ির যেখানে সেখানে সেফটি পিন ছিল, সবগুলো খুলল নির্জন। মাইশা ছুটে পালাতে চাইল তখনই, কিন্তু সে উপায় ধরা দিল না। নির্জন তার আগেই কোলে তুলল মাইশাকে। মুহূর্তের মাঝে পিঠ ঠেকলো নরম তুলতুলে বিছানার সফেদ বেডশিটে। লজ্জা অনুভূতির অসহ্য দহনে রীতিমতো কাঁপছে মাইশা। রক্তিম আভা ধারণ করেছে কপলদায়। নির্জন মুখ নামিয়ে চুমু খেল সেথায়। এরপর একে একে কপালে ও চোখের পাতায় বেডসাইডের টেবিলে একটা টেবিল ল্যাম্প জ্বলছিল। তার আলোর ঝলকানি একটু বেশি জ্বালাচ্ছিল নির্জনকে। হাত বাড়ি বন্ধ করে দিল সেটা। অমনি পুরো রুমে নেমে এলো ঘুটঘুটে অন্ধকার। কেবল পর্দার ওপাশ হতে বড্ড ক্ষীণ চাঁদের আলো ঢুকছে। যে আলো আসা না আসা একই কথা। নির্জন মুখ ডুবালো মাইশার গলায়, ছটফটিয়ে মাইশা জড়িয়ে ধরল নির্জনকে। বদ্ধ রুমের আধারিতে রচিত হলো তাদের পূর্ণতার ধাপ। পূর্বের আকাশে সূর্য নিজের উপস্থিতি জানান দিচ্ছে। শেষ রাতে ঘুমিয়েও খুব ভোরবেলাতেই বিছানা ছাড়ল নির্জন। ওয়াশরুম থেকে গোসল সেরে এসে বিছানায় মাইশার পাশে বসলো, নরম সুরে ডাকলো, মাইশা উঠবে না? তুমি না সূর্যোদয় দেখতে যাবে? নির্জনের ডাকে মাইশা নড়ে চড়ে আবার ঘুমোতে চাইলো। ঘুম জড়ানো কণ্ঠে বলল, ঘুমোতে দিন আমায়, সূর্য পরে দেখা যাবে। নির্জন মাইশার অগোছল চুলে হাত বুলিয়ে বলল, সূর্য তোমার জন্য বসে থাকবে না মাইশা, দেরি করে উঠলে আর দেখতে পারবে না। মাইশা পাশ ফিরে সূচক শব্দ করে বলল, সূর্যকে বললেন একটু পরে উঠতে, আমি ঘুমাই, সূর্য ঘুমাক। নির্জন অবাক চোখে চাইল মাইশার দিকে, হতভম্ব হয়ে বলল, সূর্য আটকে রাখা যায় নাকি? অপর পক্ষ থেকে কোনো উত্তর এলো না। ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল কেবল। মাইশা আবার ঘুমিয়ে পড়েছে। নির্জনের আদুরে অত্যাচারে রাত জেগে ক্লান্ত মাইশা কোনোভাবেই সকাল সকাল বিছানা ছাড়তে পারল না। রাইসা গতকাল রাতেও ঠিকঠাক ঘুমোয়নি। মাথা কুটে মেরেছে সমাধানের খোঁজে। রাইসা চাচ্ছে সাইমন যদি কোনোভাবে আগের মতো হতো। সাইমনের এত অবহেলা অত্যাচারের পরও রাইসা সংসার টিকে রাখতে চাইছে। যে কোনো মতে সংসার স্বাভাবিক করতে চাইছে, কিন্তু সাইমনের আচরণের সামনে বারংবার ধৈর্যহারা হয়ে পড়েছে। রাতে না ঘুমানোর ফলে রাইসার শরীর ভীষণ ক্লান্ত। সকালে সাইমন ঘুমিয়ে যাওয়ার পর আবার একটু ঘুমিয়েছিল। সেই ঘুম ভাঙল 10:30টায়। হাত মুখ ধুয়ে গিয়ে হাজির হলো রান্নাঘরে ফিহার কাজে। ফিহা তখন রান্নাবান্নায় ব্যস্ত। মুরগি কষাচ্ছে। ভালো ভালো রান্নার আয়োজন দেখে রাইসা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ এত আয়োজন? মেহমান আসছে নাকি? ফিহা স্মিত হেসে বলল, আমার খালামণি আসছে, ওনার জন্য আয়োজন। বাহ, কখন আসবে? রওনা দিয়েছে সকালে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। 11টার মধ্যে ফিহার মুরগি রান্না শেষ হলো। চুলা থেকে পাতিলটা নামাতেই কলিং বেল বাজলো। ফিহা ছুটে গেল দরজা খুলতে। ভিতরে আসলেই মধ্যবয়স্ক একজন ভদ্রমহিলা, নাম সুলতানা, এসে ভাগ্নিকে জড়িয়ে ধরলেন, কুশল বিনিময় করলেন। ফিহা ওনাকে নিয়ে ড্রয়িং রুমে বসালো। এরপর রান্নাঘরে ছুটে এলো শরবত নিতে। রাইসা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে ফিহা বলল, একা একা দাঁড়িয়ে আছো কেন? চলো, পরিচয় হবে আমার খালামণির সাথে। রাইসা গাইগুই করলো। ফিহা জোর করে নিয়ে গেল। ওনার সাথে পরিচিত হতে রাইসা যতটা ইতস্তত বোধ করেছিল, একবার কথা বলার পর সেটা কাটতে শুরু করলো। এক কথায় ভীষণ আন্তরিক ও অমায়িক মানুষ তিনি। বয়স্ক মানুষ, অল্প সময় মিশে গেলেন দুটো যুবতীর সাথে। কথায় কথায় যেন নিজে ফিরে গেলেন যুবতীর কোলে। বেলা করে ঘুম থেকে উঠেছে মাইশা। নির্জন তার পাশে বসে বসেই ফোন টিপছিল এতক্ষণ। মাইশা আর মোড়া ভেঙে
উঠে বসতে বলল, গুড মর্নিং ম্যাডাম, ঘুম ভাঙল আপনার? মাইশার গায়ে গতকালের নির্জনের পরনে থাকা কালো শার্টটা, তার ছোটোখাটো দেহের তুলনায় বড় বেখাপ্পা সেটা। মাইশা নিজের অবস্থা দেখে লজ্জায় গাল দুটো ফেপে উঠল। মিনমিনে বলল, আপনার দোষ, আপনি তো ঘুমাতে দেননি। নির্জন ফোনটা রেখে দিল এক পাশে। মাইশার দিকে এগিয়ে তার শার্টের কলারটা ঠিকঠাক করে বলল, সূর্যোদয় দেখার ইচ্ছা তোমার ছিল, কিন্তু যতক্ষণে উঠেছে সূর্য সোজা মাথার উপরে চলে গেছে। বাই দ্য ওয়ে, শার্টে তোমাকে সুন্দর লাগছে, একটু অন্যরকম সুন্দর। সেরে উঠল মাইশা, লজ্জায় চিবুক ঠেকছে গলার কাছে। শুকনো ঢোক গেলে ধীরে স্বরে বলল, আমি ফ্রেশ হতে যাই। নির্জন ভুরু কুচকে বলল, কমপ্লিমেন্ট দিলাম, অথচ তুমি একটা ধন্যবাদও দিলা না। মাইশা উত্তর দিল না। বিছানা থেকে নেমে এগিয়ে গিয়ে লাগেজ থেকে একটা 3 পিস বের করলো। অতঃপর ওয়াশরুমে ঢুকে দরম করে দরজা আটকে দিল। নির্জন আশ্চর্যিত হয়ে বলল, আমি তো রেগে থাকলে এভাবে জোরে দরজা লাগাই, আর মেয়েরা লজ্জা পেলে এই কাজ করে। স্ট্রেঞ্জ, মেয়েদের প্রত্যেকটা স্বভাবই অদ্ভুত। সেদিন আর সকালে নাস্তা করা হলো না। মাইশা গোসল সেরে বের হতে হতে 1টা বেজে গেছে। তখন আর নাস্তা খাওয়ার সময় নেই। বাইরে রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবারই অর্ডার দিল নির্জন। দুপুরের সময় রেস্টুরেন্টে ভিড় বেশি, অর্ডার সামলাতে হিমশিম খেতে হয় তাদের। স্বাভাবিকভাবেই খাবার এলো দেরি করে। খেয়ে সেখান থেকে বের হতে ঘড়ির কাঁটা দুটোর ঘর পেরিয়ে গেল। সারা বিকেল ঘুরে বেড়ানোর পরিকল্পনা নিয়েই বেরিয়েছে নির্জন মাইশা। 4টার কিছু আগে একটা বাগানের মতো জায়গায় প্রবেশ করলো। আশেপাশে টবে লাগানো কয়েকটা ফুলের গাছ। মাইশা এতক্ষণ নির্জনের হাত ধরেছিল, সবেমাত্র তার হাত ছেড়ে একটু দূরে গিয়েছে, অমনি কোত্থেকে ছুটে এলো 2.5-3 বছরের একটা ছোট্ট মেয়ে। ছোট ছোট নরম হাতে মাইশার ওড়নায় টান দিল। মাইশা প্রথমে ভেবেছিল নির্জন তার ওড়না ধরেছে ঝাড়ি মারার জন্য। পিছে ফিরে ছোট্ট মেয়েটাকে দেখে অবাক হলো। মেয়েটা তাকে দেখে তুতলে বলল, আন্টি আন্টি, ওই ফুলটা আমাকে দিবা? আদুরে আবদারটা ফেলতে পারল না মাইশা। মেয়েটার আঙুলের ইশারা অনুসরণ করে তাকাতেই গোলাপ গাছে লাল টুকটুকে গোলাপ দেখতে পেল, যেটা এই মেয়েটির নাগালের বাইরে। মাইশা পেরে আনলো সেটা। অতঃপর হাঁটু মুড়ে বসে পড়ল তার সামনে। গোলাপের ডাটা থেকে কাঁটাগুলো সরিয়ে সেটা মেয়েটার দিকে বাড়িয়ে ধরলো। বলল, এই নাও তোমার ফুল। মেয়েটা ফুল হাতে নিতে মাইশা জিজ্ঞেস করলো, তোমার নাম কি বাবু? মেয়েটা ফুল পেয়ে বেজায় খুশি, আধো আধো বলিতে বলল, সুম্মি। নির্জন ততক্ষণে নিজে এসে হাঁটু মুড়ে বসেছে মেয়েটার পাশে। তার নামখানা শুনে মাইশা বলল, সুমি মনে হয়, ওর মা বাবা কই? বাচ্চা এত দূরে চলে এসেছে, দাঁড়ানোকে জিজ্ঞেস করি। নির্জনকে বলে মাইশা আবার মেয়েটার মনোযোগ ফেরানোর চেষ্টা করে বলল, আন্টি, তোমার মাম্মা কোথায়? সে অবাক চোখে তাকালো, দুহাত নেড়ে বলল, মাম্মা তো নাই। নির্জন মাইশা দুজনেই চমকালো, মুখ চাওয়াচুই করলো একে অপরের। তখনই সামনে থেকে একজনকে আসতে দেখা গেল। চিন্তিতভাবে নিশ্চিতভাবে গলা ছেড়ে ডাকছে, সুমি। মেয়েটা খুশি হয়ে গেল। বাবার ডাক শুনে এক ছুটে এগিয়ে গেল লোকটির কাছে। তিনি সুম্মিকে দেখা মাত্র কোলে তুলে ধমক দিলেন, কোথায় চলে গিয়েছিলে তুমি? এক মুহূর্তের জন্য হাত ছাড়তেই চলে এলে। বাবা কত টেনশনে পড়ে গিয়েছিল জানো? সুম্মি বকা শুনেও খিলখিলিয়ে হেসে ফেললো। বাবার গলা জড়িয়ে ধরে বলল, ফুল আনতে গেছি বাবা। পরপর গলা ছেড়ে মাইশার দিকে ইশারা করে বলল, ওই আন্টি ফুল পেলে দিতিছে, এই দেহ। নির্জন মাইশা তখন আগের স্থানে দাঁড়ানো। লোকটা সুমির কথা শুনে এগিয়ে গেল ওদের কাছে। আন্তরিকতার পূর্ণে তারপর বলল, আই এম সরি, আসলে মেয়েটা কখন হাত থেকে ছুটে দৌড়ে লাগিয়েছে খেয়ালি করিনি, এত চঞ্চল মেয়েটা। মাইশা মৃদু হেসে বলল, ইটস ওকে। নির্জন বলল, কোনো ব্যাপার না, আপনার মেয়ে জাস্ট এসে একটা ফুলই চেয়েছে, আমাদের একটু ডিস্টার্ব করেনি। পরিচিতবিহীন সুম্মিকে নিয়ে কয়েকটা কথা বলে বিদায় নিলেন ভদ্রলোক। মাইশা দীর্ঘশ্বাস ফেলে নির্জনকে বলল, ইস, সুমি কিভাবে বলল মাম্মা তো নেই? জানেন, আমার খুব ইচ্ছে করছিল ওনাকে জিজ্ঞেস করতে, সুম্মির মাম্মা কোথায়। কৌতূহলে সেটা দমিয়ে রাখল মাইশা। অপরিচিত মানুষকে পার্সোনাল কোশ্চেন তো করতে পারি না আমরা, সেটার জন্য বললাম, কত মিষ্টি মেয়েটা, কত সুন্দর করে কথা বলে। নির্জন মুচকি হেসে জিজ্ঞেস করলো, তুমি সুমির প্রেমে পড়ে গেলে নাকি? মাইশা হেসে ফেলল, উত্তর দিল, ছোট বাচ্চাগুলো এত আদুরে হয়, প্রেমে না পড়ে উপায় কি বলুন?